তো লেটস স্টার্ট। আমি দেখতেছি আমাদের প্রায় 33 জনের মতো আছে হচ্ছে জুমের ক্লাসে এবং অলরেডি 12 জনের মতো আছে ফেসবুকে। সো একটা ভালো দিক যে তোমাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স জুমেই বেশি থাকে। এছাড়া ফেসবুকে লামিয়া আছে, রামিসা জয়েন করছে, নাহিয়ান জয়েন করছে, আর দু একজন আছে আমাদের স্টুডেন্ট না কিন্তু তারা ক্লাস করতেছে। ওকে, চলো আমরা আসলে আমাদের ক্লাস শুরু করে দেই। আজকে আমাদের মেইন টপিক হচ্ছে ফ্রিকশন, ঠিক আছে? সো এই ফ্রিকশন নিয়ে আমরা পড়াশোনা করব। ওকে, সো চলো আমরা আগে দেখি যে গতদিন পর্যন্ত যা পড়াইছি ওই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? মানে গ্র্যাভিটেশন ফোর্স মোটামুটি ক্লিয়ার হয়েছে না সবার? স্যার আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, কে বলতেছো? স্যার মানজিলা। হ্যাঁ বলো মানসিলা। স্যার ইলেকট্রিক্যাল ফোর্স যেটা সেটা গ্র্যাভিটেশনাল ফোর্স থেকে এত বেশি মানে স্ট্রং কেন? এত বেশি স্ট্রং, এটা তো এটার অ্যানসার আসলে তোমার দেয়া যাবে না। তুমি বলতে পারো এগুলো প্রকৃতিতে ঘটতেছে, ফিজিক্স কিন্তু নেচারকে ডিফাইন করে না, ঠিক আছে? নেচার অলরেডি ঘটনাগুলো ঘটাইতেছে, ফিজিক্স কাইন্ড অফ এক্সপ্লেইন করার চেষ্টা করে। সবকিছু যে পারে তা না, কিছু জিনিস থাকে ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো এই যে কেন তোমার গ্র্যাভিটেশনাল ফোর্স কম আর কেন তোমার চার্জের ফোর্স বেশি হয়, এই ফান্ডামেন্টাল কোশ্চেনে আসলে অ্যানসার নাই। আমরা এটা মেজার করতেছি, মেজার করে বলতে পারি কোন ফোর্সটা কত, কি জন্য হচ্ছে এটার আসলে অ্যানসার আসলে নাই। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। একদম ফান্ডামেন্টাল কোশ্চেন এটা। ওকে, সো চলো আমরা ফ্রিকশনে যাব। তো ফ্রিকশনে আমরা বোঝার চেষ্টা করি হোয়াট ইজ ফ্রিকশন, ঠিক আছে? হোয়াট ইজ ফ্রিকশন, আমি যখন এই কথাটা বলি হোয়াট ইজ ফ্রিকশন, ফ্রিকশন বললে মাথায় সবচেয়ে প্রথমে কোন এক্সাম্পলটা আসে? কোথায় আমরা ফ্রিকশন দেখি? টায়ারে। স্যার আমরা টায়ারে, গাড়ির টায়ারে ফ্রিকশন দেখি। আর স্যার পাথরের সাথে পাথর যখন ধাক্কা খায় বা ঘষা খায় তখন। হ্যাঁ, অথবা আমরা বলতে পারি আমাদের দুই হাত যখন রাব করি, হাত যখন একটার সাথে আরেকটা ঘষতে থাকি একটু পরে গরম হয়ে যায়, ঠিক না? এবং আমরা বলতে পারি যে হাতে হাতে যে ঘষতেছি এটাও আসলে ফ্রিকশন হচ্ছে, এটা কিন্তু স্মুথ না। মনে হয় যে একটা হাত আরেকটা হাতকে আটকায় ধরে রাখতে চায়, মনে হয় যে এখানে যেন কোনো মানে আঠা আছে, একটা হাতের সাথে আরেকটা হাত আটকায় থাকতে চায়। এই যে হাতের উপর দিয়ে হাত চালাচ্ছি, নিচ্ছি, তখন মনে হচ্ছে যে একটা হাতকে আরেকটা হাত আটকায় ধরে রাখতেছে বা মুভ করতে বাধা দিচ্ছে। এই ঘটনাটাকে কিন্তু আমরা, এই ইভেন্টটাকে কিন্তু বলি হচ্ছে ফ্রিকশন, বা এইটার জন্য যে ফোর্সটা আছে এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? ম্যাগনেটের মতো? বুঝিনি কথা কি? ম্যাগনেটের মতো নাকি? ম্যাগনেটিক ফোর্সটা আলাদা, ঠিক আছে? ম্যাগনেটের ক্ষেত্রে যে একটার উপর দিয়ে আরেকটা মুভ করলে তো কাছে টেনে ধরে, এখানে ফ্রিকশন এমন কিছু না যে কাছে টেনে ধরে। ফ্রিকশন হচ্ছে অলওয়েজ অপোজ করে। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া, তোমারটা মিউট করে রাখো। আমি যখন কোশ্চেন করব তখন সবাই অ্যানসার দিবা আনমিউট করে। ওকে, যেটা বলতেছিলাম যে ফ্রিকশন হচ্ছে property that try to resist motion, ঠিক আছে? সো ফ্রিকশন আমরা কখন পাই? নরমালি যখন একটা সলিড সারফেসের উপর দিয়ে আরেকটা সলিড সারফেস মুভ করার চেষ্টা করে। সলিড সারফেস moves on অথবা try to move on, solid surface try to move on another solid surface, সবাই তো মিউট করে রাখো যারা ক্লাস করতেছো, শুধু কথা বলার সময় আনমিউট করে নিবা। আচ্ছা, solid surface try to move on another solid surface, ঠিক আছে? যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, সরি, যেমন ধরো এটা একটা হচ্ছে টেবিল, ধরো এই টেবিলের উপর দিয়ে সে ফর এক্সাম্পল একটা ব্লক মুভ করতে চাচ্ছে, তাহলে ব্লকও একটা সলিড সারফেস, এই টেবিলটাও কিন্তু একটা সলিড সারফেস। যখনই এটা মুভমেন্টের চেষ্টা করতেছে রাইট সাইডে, তাহলে ট্রাইস টু মুভ টু রাইট, তাহলে রাইট সাইডে এটা মুভ করার চেষ্টা করতেছে। ইন দ্যাট কেস আমাদের বলতে হবে এই যে এই দুইটা সারফেসের মাঝখানে ফ্রিকশন অ্যাপিয়ার করবে, ফ্রিকশন অ্যাপিয়ার্স।
ফ্রিকশন অ্যাপিয়ার্স, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি যখন একটা সলিড সারফেসের উপর দিয়ে আরেকটা সলিড সারফেস মুভ করতে চাবে তখন এই মুভমেন্টকে রেজিস্ট করার জন্য একটা ফোর্স কাজ করবে যেটা অপোজিট ডিরেকশনে হবে। এই যে এই বরাবর হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করে। সবসময় আমাদের মনে রাখতে হবে ফ্রিকশন অ্যাক্টস অপোজিট টু মুভমেন্ট, ঠিক আছে? তাহলে এই অপোজিট ডিরেকশনে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে, ঠিক আছে? অবজেক্টটা মুভ যদি রাইটে করতে চায় ফ্রিকশন ফোর্স টুয়ার্ডস লেফট, ঠিক আছে? একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, ফ্রিকশন অলওয়েজ অ্যাক্টস অপোজিট টু মুভমেন্ট, ঠিক আছে? ফ্রিকশন অলওয়েজ acts in opposite direction to the direction of movement, অর্থাৎ অবজেক্ট যেদিকে মুভ করবে বা মুভ করতে চাবে তার অপোজিট ডিরেকশন হচ্ছে ফ্রিকশন কাজ করবে। যেমন এই অবজেক্টটাই যদি এদিক বরাবর মুভ করতে চাই, তো আমি যদি আরেকটা ছবি দেখাই, আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করি। এই সেম অবজেক্টটাই যদি লেফট থেকে রাইটে না যেয়ে যদি রাইট থেকে লেফটে আসতো, যেমন এই দিক বরাবর যদি আমি একটা ভেলোসিটি দেই, এই দিক বরাবর আমি যদি এই ডিরেকশনে একটা ভেলোসিটি দেই, সো আমাকে একটু বলো তো ফ্রিকশন কোন ডিরেকশনে কাজ করবে? তাহলে এটা হচ্ছে ডিরেকশন অফ মুভমেন্ট, রাইটে টু দা রাইট। তাহলে আমরা বলতে পারি এই ডিরেকশনে থাকবে হচ্ছে ফ্রিকশন ফোর্স বা ঘর্ষণ বল যেটাই বলি। ফ্রিকশন অলওয়েজ কাজ করবে হচ্ছে অপোজিট টু দ্য ডিরেকশন an object moves, অথবা যে ডিরেকশনে মুভ করতে চায় সব সময় যে মুভ করবে এমন কোনো কথা নাই। এমন হইতে পারে যে মোশনটা হচ্ছে বামে যাওয়ার ট্রাই করতেছে অবজেক্টটা, উপরের অবজেক্টটা, ঠিক আছে? ট্রাইও যদি করে তাহলেও ফ্রিকশন কাজ করবে অপোজিট ডিরেকশনে। এমন না যে মুভ করতে হবে। যেমন আমরা অনেক সময় দেখি না যে ধরো একটা ট্রাককে ঠেলতেছি কিন্তু ট্রাক মুভ করতেছে না, তখন কি ওর উপর ফ্রিকশন আছে? অ্যান্সার হচ্ছে আছে। ট্রাককে যখন তুমি ফোর্স দাও ও সামনের দিকে যাইতে চায়, ঠিক আছে? তুমি পিছন থেকে ঠেলা দিলা, সামনের দিকে চাইতে চাচ্ছে বাট পারতেছে না, কারণ কি পিছনের দিকে একটা ফ্রিকশন ফোর্স আছে। সো এমন হইতে পারে যে মুভ করে নাই কিন্তু তখনও একটা ফ্রিকশন আছে, কারণ হচ্ছে ওই ফ্রিকশনটাই ওকে থামায় রাখছে বলতে পারো। কারণ তুমি ফোর্স দিলে তো ও সামনে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? ও সামনে যেতে পারতেছে না কারণ ওকে ফ্রিকশন আটকায় রাখছে। যখন তুমি এনাফ ফোর্স দিবা যে ওই ফ্রিকশনকে ওভারকাম করতে পারবে, তখন অবজেক্টটা অ্যাকচুয়ালি সামনে যাবে। Air resistance one kind of friction না? বলতে পারো ফ্রিকশনের মতো, ঠিক আছে? বাট আমরা যে পড়াশোনাটা আজকে করব এটার মধ্যে এয়ার রেজিস্ট্যান্স আমরা ধরবো না। এয়ার রেজিস্ট্যান্সটাকে আমরা ডিফারেন্ট টাইপের ফ্রিকশন বলি। ওটাকে বলে এয়ার ড্র্যাগ, অথবা ওটাকে বলে ফ্লুইড ফ্রিকশন, অথবা ওটাকে ভিসকাস একটা ফোর্স দেয়, ঠিক আছে? ফ্রিকশন ফোর্সের বদলে ভিসকাস ফোর্স দেয়। ওটা আমরা পরবর্তীতে এইচএসসি লেভেলে যা শিখবো। হ্যাঁ, আরহাম হাত তুলছিল, কোনো কোশ্চেন আছে? উপরে নিচে কোনো ফ্রিকশন ফোর্স হতে পারে ভাইয়া? উপরে বলতে মানে ভাইয়া যদি একটা অবজেক্ট নিচের দিকে যায়, ফ্রিকশন ফোর্স উপরের দিকে কাজ করবে, এরকম কিছু হতে পারে জীবনে? হ্যাঁ হইতে পারে। ধরো যে যদি এরকম হয়, ধরো এরকম একটা সারফেস আছে, ঠিক আছে? এরকম একটা সারফেসে অবজেক্ট হচ্ছে নিচের দিকে যাইতেছে। তুমি যদি অবজেক্টকে ঠাসায় ধরে রাখো এই দেওয়ালের ডিরেকশনে, সরি, এটা যদি নিচের দিকে যায়, এদিকে যদি ভেলোসিটি থাকে, তাহলে হইতে পারে ফ্রিকশন ফোর্স উপরের দিকে কাজ করবে, কনসিডারিং যে এদের মধ্যে কন্টাক্ট আছে, মানে দুইটা সারফেসের মধ্যে কন্টাক্ট আছে, ঠিক আছে? এই কন্টাক্ট সারফেস থাকাটা খুব ইম্পর্টেন্ট ফ্রিকশন হওয়ার জন্য। যদি এমন হয় যে দুইটা সারফেস, একটা সারফেসের উপরে আরেকটা আছে, ঠিক আছে, কিন্তু অনেকটা এরকম, ধরো যদি এমন হয় যে নিচে একটা টেবিল আছে, টেবিলের উপর দিয়ে ব্লক যাচ্ছে কিন্তু এটা টাচ করে নাই, ধরো এমন হইতে পারে না এদিক দিয়ে বাতাস, ধরো নিচ থেকে বাতাস আসছে, এদিক থেকে বাতাস এসে ওই জিনিসটাকে ভাসায় রাখছে, তাহলে ভাসায় রাখলে আমি বলতে পারি যে সলিড সারফেসটা কিন্তু কন্টাক্টে নাই। কন্টাক্টে যদি না থাকে তখন এদের মধ্যে ফ্রিকশন কাজ করবে না। অবশ্যই এটাকে আনিশা কথা বলতেছো?
ও ভাইয়া আমি আনমিউট করতে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে সরি ভাইয়া। ওকে, আমি তোমাকে মিউট করে দিব, সমস্যা নেই। সো সবাই একটু বলো তো, এই নিচে এই বাম সাইডের যে ছবিটা আঁকলাম লেফট সাইডে, এখানে কেন ফ্রিকশন নেই আমরা বললাম? আনমিউট করে বলতে হবে, কেন ফ্রিকশন নেই? ফ্রিকশন থাকতে গেলে সলিড সারফেসে কন্টাক্ট সবসময় কন্টাক্টের জন্য হয়, এখানে কোনো কন্টাক্ট নেই, ফ্রিকশন কন্টাক্টের জন্য হয় কিন্তু এখানে কন্টাক্ট নেই, এজন্য ফ্রিকশন হবে না। এক্স্যাক্টলি, যেহেতু কন্ট্যাক্ট নেই এই জন্য ফ্রিকশন হবে না। কে বললো এটা? স্যার মানজিলা, অফ কোর্স। মানজিলা, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে চলো আমরা এবার সামনের দিকে মুভ করি। তাহলে ফ্রিকশন হইতে গেলে কন্ট্যাক্টে থাকতে হবে, একটা সারফেসের উপর দিয়ে আরেকটা সারফেস মুভ করবে অথবা মুভ করার চেষ্টা করবে, তখনই অনলি ইন দ্যাট কেস ফ্রিকশন কাজ করবে। ফ্রিকশন কাজ করে যেদিকে মুভ করে বা করতে চায় তার অপোজিট ডিরেকশনে, ঠিক আছে? আচ্ছা, আমি একটা চা রাখছিলাম, চার উপর পোকা পড়ে রয়েছে, খাইতে পারলাম না। ওকে, সো চলো সামনের দিকে মুভ করি। ইউ আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে একটু দেখি যে ফ্রিকশন ফোর্সের ফর্মুলাটা কেমন হবে, যেটা ওই যে আরহামের অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল, এটা তোমাদের বিটিভি তে হচ্ছে ক্লাসে দেখাচ্ছে, ঠিক আছে? সো আমরা একটু দেখি, এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে? কিভাবে ফ্রিকশন ফোর্স ক্রিয়েট হচ্ছে আমরা ওইটার আগে অ্যানসার দেওয়ার চেষ্টা করি। হাউ ফ্রিকশন ফোর্স ইজ ক্রিয়েটেড, ফ্রিকশন ফোর্স is created, তারপরে ওটার ফর্মুলাটা দেখবো, ঠিক আছে? how friction force is created. সো তুমি যদি এই জায়গাটাকে অ্যাকচুয়ালি জুম করে দেখো, যেখানে সারফেস দুইটা একটা আরেকটার সাথে কন্টাক্টে আছে, ঠিক আছে? এখানে যদি একটু জুম করো তাহলে দেখবা যে উপরের সারফেসটা এরকম স্মুথ না, এরকম উঁচা নিচা খাঁচকাটা খাঁচকাটা, ঠিক আছে? আবার দেখবা নিচের সারফেস, এটাকে যদি আমি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই, নিচের সারফেসটাও দেখবা এরকম খাঁচকাটা, ঠিক আছে? সো এটা হচ্ছে জুম করে আমরা দেখতেছি। তাহলে আমরা কি বলতে পারি এটা হচ্ছে এটাকে বলতে পারো হচ্ছে উপরেরটা হচ্ছে টপ সারফেস, সরি এটা কালারটা আমি ঠিক ইউজ করিনি, এটা হচ্ছে বটম সারফেস, আর আমরা উপরেরটাকে বলতে পারি হচ্ছে টপ সারফেস, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটু আমার ভিডিওটা অন করব, কারণ এই জিনিসটা বুঝাইতে গেলে আমাদের একটু সামনাসামনি বুঝাইতে পারলে ভালো হবে। ওকে, সো যদি এরকম হয় যে জিনিসটা আসলে কেমন, যে টপ সারফেস আর বটম সারফেস খাঁচকাটা অংশগুলো তুমি জুম করে যদি দেখো, আমার হাতটাকে আমরা ধরতে পারি না এরকম খাঁচকাটা উঁচু নিচু উঁচু নিচু উঁচু নিচু, তো উপরের সারফেসটা এরকম উঁচু নিচু, নিচের সারফেসটা এরকম উঁচু নিচু। তাহলে যখন তুমি আসলে একটা সারফেস আরেকটা সারফেসের উপরে থাকবে, আমি কি বলতে পারি ইন দ্যাট কেস এই যে এই খাঁজগুলা একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে? আমি কি বুঝাতে পারতেছি? উপরের সারফেসটা যখন নিচের সারফেসের উপর রাখবা তুমি, বা উপরের ব্লকটা অ্যাকচুয়ালি যেটা হবে যে উপরের ব্লকের খাঁজকাটা অংশগুলা এই নিচের যে সারফেসটা আছে ওটার ভিতরে ঢুকে যাবে। ফলে কারণ ওর একটা ওয়েট আছে, ঠিক না? ওর উপরের সারফেসটার যেহেতু একটা ওয়েট আছে, ওর একটা এমজি আছে, ও দেখা যাবে নিচের দিকে যেতে চাবে, ফলে একটা খাঁজকাটা আর একটা খাঁজকাটার ভিতরে ঢুকে যাবে। আমি কি বলতে পারি এটা অনেকটা স্টাক হয়ে যাচ্ছে? এখন আমি যদি উপরের হাতটাকে মুভ করানোর চেষ্টাও করি, আমি কি বলতে পারি নিচের যে আঙ্গুলগুলো আছে ওটাকে মুভ করতে দিতে চাবে না, ফলে উপরের হাতটা কিন্তু সহজে মুভ করতে পারবে না, নিচের হাতটা কিন্তু এটাকে আটকায় ধরবে। আমরা কি ক্লিয়ার? আনমিউট করে বলতে হবে, উপরের হাতটাকে মুভ করাতে চাইলেও নিচের হাতটা কিন্তু এটাকে আটকায় ধরে রাখতে চাবে। আমরা কি বুঝতেছি? জি স্যার। হ্যাঁ ভাইয়া ঠিক আছে। আচ্ছা, যদি এটা হয়ে থাকে, এই যে নিচের হাতটা যে আটকায় রাখতে চাচ্ছে, এটাকে কি বলা যায়? এটাই হচ্ছে ফ্রিকশন। নিচের হাতটা উপরের হাতটাকে যাইতে দিতে চাচ্ছে না, কারণ নিচের হাত ওকে একটা ফোর্স দিচ্ছে। আমি কি বুঝাতে পারছি? যে নিচের হাতটা বা এই খাঁজকাটা অংশগুলো যে একটা একটার ভিতরে ঢুকে গেল, নিচের খাঁজকাটাগুলা বা নিচের আঙ্গুলগুলো উপরেরটাকে মুভ করতে দিতে চায় না, কারণ নিচের সারফেসটা তো একটা কন্টিনিউয়াস সারফেস, এটা তো সহজে সামনে যেতে চাবে না, বরং উপরের সারফেসটা যখন সামনে যেতে চাবে নিচের সারফেসটা ওটাকে ধরে রাখতে চাবে, ঠিক আছে? এইভাবে হচ্ছে ফ্রিকশনটা ক্রিয়েট হয়। এখন তুমি চিন্তা করো এই খাঁজকাটাগুলো যদি সাইজে ছোট হইতো, আমার আঙ্গুলগুলো ছোট হইতো, তাহলে বলতে পারি একটার ভিতরে একটা কম করে ঢুকে থাকতো, তখন ফ্রিকশনটা কম হইতো। আর যদি খাঁজকাটাগুলো বেশি থাকে তাহলে বলতে পারি যে ফ্রিকশন ফোর্সটাও বেশি বেশি তৈরি হবে। ওকে, আমরা কি বুঝতে পারছি মানজিলা? জি স্যার বুঝছি। ওকে,
আচ্ছা না এটা ভাবছিলাম এটা হবে, বাট এটা হয় না। আচ্ছা, আরেকটা জিনিস কি আমরা বলতে পারি যে উপরেরটার ওয়েট যত বেশি হবে, এই উপরের সারফেসটার ওয়েট যত বেশি হবে, এমজি যত বেশি হবে, এই খাঁজ কাটাগুলো একটার একটার ভিতরে কি ঠেসে যাবে না আরো? জি স্যার। আর যদি ওয়েটটা কম হয় আমি বলতে পারি অল্প ভিতরে ঢুকবে। তাহলে ওয়েট হ্যাঁ। কম হইলে ফ্রিকশন কম হবে, আর ওয়েট যত বেশি হবে তত বলতে পারি একটা ভিতরে একটা ঢুকে যাবে, ফলে খাঁজ কাটা নিচের খাঁজ কাটা অংশগুলো আরো বেশি পরিমাণ বাধা দিতে পারবে বা ফ্রিকশন ক্রিয়েট করতে পারবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যারা ফেসবুকে আমাদের ক্লাস করতেছো একটু জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা, ঠিক আছে? তাহলে কি ওয়েট ইনক্রিজ হলে ফ্রিকশনাল ফোর্সও ইনক্রিজ হয়? ওয়েট ইনক্রিজ হলে পরে ফ্রিকশনাল ফোর্সও ইনক্রিজ হবে। এক্স্যাক্টলি। তাহলে আমরা বলতে পারি যে আমরা যদি এখানে দেখাই যে টপ সারফেস যখন ডান সাইডে মুভ করার চেষ্টা করবে, আমরা যদি এভাবে দেখাই, এটা যখন ডান সাইডে মুভ করার ট্রাই করতেছে, মুভ করতে চাচ্ছে, তখন এই বটম সারফেসটা ওকে লেফট সাইডে একটা ফ্রিকশন ফোর্স দিবে। ঠিক আছে, আমরা যদি একটু কালি মেইনটেইন করি, এই লেফট সাইডে একটা ফ্রিকশন ফোর্স দিবে। এটা কাকে দিবে? এই নীল সারফেসটাকে একটা ফোর্স দিবে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ফ্রিকশন ফোর্স। এই গান গায় কে? আচ্ছা, আমি সবাই মিউট করে দিচ্ছি। আচ্ছা, তো সবাই একটু খেয়াল করি, এখানে যে ঘটনাটা ঘটছে আমি যদি একটু এক্সপ্লেইন করার চেষ্টা করি। এখানে যেটা হয়েছে দেখো, এই যে ব্লু সারফেসটা, আমরা এখানে একটু আরেকটা ছবি আঁকি বোঝার সুবিধার্থে। এরকম যদি খাঁজ কাটা অংশ থাকে, সরি, এরকম যদি খাঁজ কাটা অংশ থাকে আর নিচে যদি এরকম আরেকটা সারফেস থাকে, এবং উপরের সারফেসটা যখন মুভ করতে চাবে, এই উপরের সারফেসটা যদি মুভ করতে চায়, আমি বলতে পারি নিচের সারফেসকেও একটা অ্যাকশন দিবে। এই নিচের সারফেসের উপর এদিক বরাবর একটা অ্যাকশন কাজ করবে, এফ অ্যাকশন, মানে একটা ফোর্স কাজ করবে। মেইন কথা হচ্ছে এটাকে যদি 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার ধরি, 2 নাম্বার সারফেসের উপর এটা হচ্ছে আমরা একটা ফোর্স দেখতেছি, এটাকে এইভাবে বলি ফোর্স অ্যাপ্লাইড অন সারফেস 2 বাই সারফেস 1। কারণ হচ্ছে কি যে 1 নাম্বার সারফেস যেহেতু ডানে যাইতে চাচ্ছে, ডানে যেতে চাইলে অবশ্যই ফোর্সটা দিবেও কোন ডিরেকশনে? ডান দিকেই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে এই উপরের 1 নাম্বার সারফেসটা ডানে যাওয়ার সময় 2 নাম্বার সারফেসকে একটা ফোর্স দিচ্ছে, যেটা হচ্ছে টুয়ার্ডস রাইট। আর আমরা জানি, মনে আছে একটা নিউটনের ল ছিল, থার্ড ল, যে এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। এভরি অ্যাকশন has an equal and opposite reaction. আচ্ছা, যদি এটা বুঝে থাকি তাহলে একটা জিনিস দেখো, আমরা কি বলতে পারি যে এবং আরেকটা কথা আমরা বলছিলাম, মনে আছে তোমাদের? আরহামের কি মনে আছে যে অ্যাকশন রিঅ্যাকশন অলওয়েজ দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে? সামাইল এবং আরহাম মনে আছে যে অ্যাকশন রিঅ্যাকশন একই অবজেক্টের উপর কাজ করে না, দুইটা ডিফারেন্ট অবজেক্টের উপর কাজ করে। আমরা বলছিলাম না এটা ক্লাসে? ওরা কি আমার কথা শুনতেছে? সামিরা, নাওয়ার? জি স্যার, মনে আছে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটা কার উপর? এফ অ্যাকশনটা হচ্ছে ফোর্স অ্যাপ্লাইড অন সারফেস 2 বাই সারফেস 1। ঠিক একই ভাবে আমি বলতে পারি এই সারফেস 2টা আবার সারফেস 1 কে একটা অপোজিট ডিরেকশনের ফোর্স দিবে। তাহলে এই ফোর্সটাকে আমরা একটা ডিফারেন্ট কালার দিয়ে যদি দেখাই, এই দিক বরাবর একটা ফোর্স কাজ করবে অপোজিট ডিরেকশনে। তাহলে এটাকে আমরা বলতে পারি এফ রিঅ্যাকশন। এফ রিঅ্যাকশন, এবং এটাকে আমরা বলতে পারি ফোর্স অ্যাপ্লাইড অন সারফেস 1 বাই সারফেস 2। তাহলে এক নাম্বার সারফেসকে 2 নাম্বার সারফেস যেই ফোর্সটা দিবে। ঠিক আছে, তাহলে আমরা যদি একটু কাজ করি, এই মাঝখানের যে এটা একটু মুছে দেই, তাহলে আমাদের বোঝানো সুবিধা হবে। এটা ভুলে যাও এটার কথা। আচ্ছা, ওকে। সো এবার দেখো আমরা একটা জিনিস কি মানজিলা বলতে পারি কিনা
যে এখানে দুইটা সারফেস আছে, এক উপরের সারফেসটা 1 নাম্বার, নিচের সারফেসটা 2 নাম্বার। অ্যাকশনটা কাজ করছিল কার উপরে? 2 নাম্বার সারফেসের উপর। আর 1 নাম্বার সারফেসের উপর কোন ফোর্সটা কাজ করছিল? রিঅ্যাকশন ফোর্সটা। সো এই যে রিঅ্যাকশন ফোর্স, আমি বলতে পারি এই ফোর্সটা অ্যাকচুয়ালি বাধা দিচ্ছে 1 নাম্বার সারফেসকে সামনে যাওয়ার জন্য। এটা যদি ধরো 1 নাম্বার সারফেস হয়, এই 1 নাম্বার সারফেসকে কিন্তু মুভ করতে বাধা দিচ্ছে। এটা মুভ করতে চাইছিল এইদিকে, মুভমেন্ট ডানে ছিল, কিন্তু এই রিঅ্যাকশন ফোর্সটা আসলে তোমাকে বাধা দিচ্ছে। এই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকশন ফোর্স। তাহলে আমরা মানজিলা বলতে পারি যে ফ্রিকশন ফোর্স আসলে নতুন কোনো ফোর্স না। ফ্রিকশন ফোর্স হচ্ছে ওই যে আমরা যেটা বলছিলাম যে নিউটনের ল অনুসারে প্রত্যেক অ্যাকশনের একটা রিঅ্যাকশন থাকে। উপরের সারফেসটা যখন সামনে যেতে গেছে, সামনে যেতে যায় নিচের সারফেসটাকে একটা ফোর্স দিছে। নিচের সারফেস প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন হিসেবে উপরের সারফেসকে একটা ফোর্স দিছে, যেটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ফ্রিকশন ফোর্স। আমার কথা কি বোঝা যাচ্ছে মানজিলা? জি স্যার, তার মানে কি ফ্রিকশন ফোর্স আসলে অ্যাকশন রিঅ্যাকশন ফোর্স টাইপের একটা জিনিস? এক্স্যাক্টলি, ফ্রিকশন ফোর্স হচ্ছে অ্যাকশন রিঅ্যাকশনের জন্যই তৈরি হচ্ছে। ক্লিয়ার? সো জি স্যার, ফ্রিকশন ফোর্স কোনো ফান্ডামেন্টাল ফোর্স না, ফ্রিকশন ফোর্স একটা কাইন্ড অফ ডেরাইভড ফোর্স। ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন পর্যন্ত যদি আমরা এগুলা বুঝে থাকি, তাহলে এখন আমাকে আরো কিছু জিনিস একটু তোমরা ক্লিয়ার করো। সেটা হচ্ছে আমরা এখানে এক্সাম্পল দেই, তারপরে আসি। আমি ভিডিওটা একটু অফ রাখতেছি, আরো কিছু এক্সাম্পল দিয়ে তারপরে এদিকে আসবো। ধরো একটা অবজেক্ট আছে, এখানে একটা ব্লক আছে, তুমি এই বরাবর একটা ফোর্স অ্যাপ্লাই করলা, বা আমি ডান সাইডে দেই ফোর্সটা, এই বরাবর একটা অ্যাপ্লাইড ফোর্স আছে। অ্যাপ্লাইড ফোর্স সেটা হচ্ছে ধরো 10 নিউটন বা 1 নিউটন। এখন তুমি এই 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করার ফলে দেখলা যে উপরের অবজেক্টটা মুভ করতেছে না। কেন মুভ করতেছে না? কি বুঝবা বলো তো? স্যার মাস বেশি না, বা ফ্রিকশন কাজ করছে। ফ্রিকশন কাজ ওর করছে। ফ্রিকশনাল ফোর্সটা ওর অ্যাপ্লাইড ফোর্সের ইকুয়াল এবং অপোজিট ডিরেকশনে কাজ করছে। এখানে যখন তুমি 1 নিউটন দিবা, আমি বলতে পারি 1 নিউটন দেওয়ার ফলে এটা ডান দিকে যাওয়ার চেষ্টা করবে, তখন নিচের সারফেসটা ওকে আটকায় ধরে রাখবে, উপরের দিকে বাম দিকে একটা ফোর্স দিবে, সেটাকে আমরা বলতেছি ফ্রিকশন ফোর্স। এফ এফ নাম দিলাম। এই এফ এফ এর ভ্যালু কত নিউটন? 1 নিউটন। এই জন্য দেখো এটার উপর নেট ফোর্স আমি বলতে পারি এই অবজেক্টের উপর নেট ফোর্স হয়ে গেছে সামেশন অফ এফ 0 হয়ে গেছে। কি বলছি বোঝা গেছে? অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে তুমি যেটা অ্যাপ্লাই করছো, আর ফ্রিকশন ফোর্স হচ্ছে নিচের সারফেসটা ওটাকে আটকায় ধরে রাখছে বা উল্টা ডিরেকশনে একটা ফোর্স দিছে। এই দুইটা ফোর্স যখন ইকুয়াল তখন নেট ফোর্স 0। আর নেট ফোর্স 0 হলে মনে আছে আমরা বলছিলাম অবজেক্ট এট রেস্ট উইল রিমেইন এট রেস্ট, আর মুভিং অবজেক্ট হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। যেহেতু এটা ইনিশিয়ালি রেস্টে ছিল, তাহলে এটা এখনো কিসেই থাকবে? রেস্টে থাকবে, অবজেক্ট এট রেস্ট। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা এটার সাথে আরো, হ্যাঁ কেউ কিছু বলবা? আচ্ছা, এবার আসো আমরা নিচে আরো কিছু এক্সাম্পল দেখবো। ঠিক আছে? আমরা একটু মুছে ফেলি এগুলা। ওকে, আমরা যদি একটু আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ধরো ওই অবজেক্টটার উপরই আমি যদি 5 নিউটন ফোর্স দিলাম, এটাকে আমরা বলতে পারছি এফ অ্যাপ্লাইড ফোর্স। তখনও দেখলে এটা মুভ করতেছে না। তখনও যদি এটা মুভ না করে, আঞ্জুম বলো, আঞ্জুম নিশ্চয়ই ক্লাস করতেছো আমি দেখছি, আঞ্জুম বলো এটা এখনো মুভ করতেছে না, নো মুভমেন্ট। কেন মুভ করতেছে না? ঘুমায় পড়ছে অনলাইনে এসে? ভাইয়া কোশ্চেনটা আরেকবার বলবা প্লিজ? হ্যাঁ হ্যাঁ বলতেছি, শুনো। আগে যেমন আমরা ফোর্স অ্যাপ্লাই করছিলাম কত নিউটন? 1 নিউটন। এটা মুভ করে নাই কারণ অপোজিট ডিরেকশনে ফ্রিকশন ফোর্স কাজ করছিল 1 নিউটন, এটা রেস্টে ছিল। তুমি এবার অ্যাপ্লাইড ফোর্সটাকে 1 নিউটন থেকে বাড়ায় 5 নিউটন করে ফেললা, তাও দেখলে এটা মুভ করতেছে না। তুমি কি কনক্লুশনে আসবে? ফ্রিকশনাল দাঁড়াও আঞ্জুম, স্যার ফ্রিকশনাল ফোর্সটা কি এখনো 1 নিউটনই আছে? এটাই তো জানতে চাচ্ছি। ফ্রিকশনাল ফোর্স কি এখনো 1 নিউটন থাকবে? না, ফ্রিকশনাল ফোর্স চেঞ্জ হয়ে যাবে, 5 নিউটন হয়ে যাবে। এক্স্যাক্টলি, তখন ফ্রিকশনাল ফোর্স চেঞ্জ হয়ে 5 নিউটন হয়ে যাবে। এই জন্য এখনো কিন্তু নেট ফোর্স আবারও কত বলতো? 0। এই জন্য অবজেক্টটা মুভ করে না। অবজেক্ট মুভ না করার যদি রেস্টে থাকে, ওটা যদি পরবর্তীতেও রেস্টে আসে, তার মানে হচ্ছে নেট ফোর্স 0 হয়ে গেছে। কি বলছি বোঝা গেছে? তো 5 নিউটন অ্যাপ্লাইড ফোর্স হলে এখানে 5 নিউটন হবে। এরপরে স্যার একটা কোশ্চেন ছিল। মানজিলা একটু পরে কোশ্চেন নিব, দাঁড়াও। ওকে।
এদিকে যদি এফ অ্যাপ্লাইড আমরা ধরো 10 নিউটন করলাম, তাও দেখলা যে এটা মুভ করতেছে না ডান দিকে, কি বুঝবা? নো মুভমেন্ট। অ্যাপ্লাইড ফোর্সের সাথে সাথে ফ্রিকশনাল ফোর্স বেড়ে গেছে। ফ্রিকশন ফোর্স আবার বেড়ে 10 নিউটন হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি যে এই ফ্রিকশন ফোর্সটা আসলে কনস্ট্যান্ট কোনো ভ্যালু না, কিন্তু ফ্রিকশন ফোর্স কিন্তু চেঞ্জ হচ্ছে। যখন তুমি কম ঠেলা দিছিলা, আস্তে ফোর্স দিছিলা, ফ্রিকশন ফোর্স কম ছিল। যখন তুমি বেশি জোরে ঠেলা দিলা, ফ্রিকশন ফোর্স বেড়ে গেল। ঠিক আছে, এখন কথা হচ্ছে ভাই এটা কি কন্টিনিউয়াসলি ফ্রিকশন ফোর্স বাড়তেই থাকবে কিনা? অ্যানসার হচ্ছে না। বাড়তেই যদি থাকতো সব অবজেক্ট তো রেস্টেই থাকতো, কোনো কিছু তো মুভই করতো না। আমরা তো দেখি আমাদের আশেপাশে অনেক কিছু মুভ করতেছে, তার মানে অবশ্যই ফ্রিকশন ফোর্সটা কিন্তু এরকম কনস্ট্যান্ট একটা ভ্যালুতে থাকবে না। ঠিক আছে, সো এটা চেঞ্জ হবে। আমরা একটু দেখি কখন চেঞ্জ হবে। ঠিক আছে, এবং কেন চেঞ্জ হবে এটা খুব সিম্পল। আমি যদি এটাকে এইভাবে বুঝাই যে তুমি আমার হাতের দিকে তাকাও, আমরা ভিডিও বোধহয় অন করা আসছে না, সরি ভিডিও অন করে দিলাম। হাতের দিকে একটু তোমরা তাকাও। সো একটু চিন্তা করো যে তুমি উপরের সারফেসটাকে বেশি ফোর্স দিচ্ছ, উপরের সারফেসটা মুভ করতেছে না কারণ নিচের সারফেস ওকে ধরে রাখতেছে। এখন তুমি যদি উপরের সারফেসে অনেক ফোর্স দাও, হইতে পারে না যে এই যে খাঁজ কাটা অংশগুলা এগুলা ভাঙ্গে চুরে মুভ করা শুরু করছে, কারণ নিচের সারফেস ওটাকে আর আটকায় ধরে রাখতে পারে না, কারণ খাঁজগুলা এটা তো আর মানে অনেক শক্তিশালী না, ঠিক না? তাহলে একটা জাস্ট চিন্তা করো, কার্পেটের যে আঁশগুলা আছে, একটা কার্পেটের আঁশগুলো আরেকটা কার্পেটের ভিতর দিয়ে ঢুকে আছে, তো অনেক বেশি ফোর্স দিলে তো ওটাও মুভ করা শুরু করবে, কারণ ওই খাঁজ কাটাগুলো একটার ভিতরে আর একটা ঢুকে আর থাকতে পারবে না, ফলে পরবর্তীতে এটা মুভ করা শুরু করবে। ঠিক আছে, তাহলে একটা সার্টেন ফোর্সের বেশি দিলে এটা কিন্তু আর আটকায় রাখতে পারবে না নিচের সারফেস। নিচের সারফেসের একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে যে কতটুকু আটকায় রাখতে পারবে। ঠিক আছে, বেশি ফোর্স দিলে এটা আর আটকায় রাখতে পারবে না। আমার কথা কি বোঝা গেছে? আচ্ছা ভাইয়া, এরকম যদি হয় তাহলে কি কোনো একটা অবজেক্ট ক্ষয় হতে থাকে? হ্যাঁ হতে পারে। তুমি ফ্রিকশনের জন্য তো ক্ষয় হয়, আমরা দেখছি না একটা সারফেস, রাফ সারফেসের উপর যে আরেকটা তুমি যদি মুভ করাও। টায়ারের এক্সাম্পল দিয়েছিলা, মেবি আমার ঠিক হ্যাঁ, মনে নেই। টায়ারের এক্সাম্পল তুমি চিন্তা করতে পারো যে রাস্তায় অনেক দিন ধরে টায়ার চললে টায়ারটা ফ্ল্যাট হয়ে যেতে থাকে, ওই যে গ্রুভ গুলা থাকে, কাটা কাটা যে অংশগুলা থাকে ওগুলা আর পরে পাবা না, কারণ ফ্রিকশনের জন্য ক্ষয় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে? ক্লিয়ার? দেখি আমাদের এখানে কে কে আছে আর ফেসবুকে একটু তোমরা জানাও তোমরা বুঝতে পারতেছো কিনা। অলরেডি ওখানে 19-22 জন ক্লাস করতেছে। অনেকে বলতেছে ভাইয়া আমাদের দিকে একটু দেখেন, ভাইয়া তো আমাদের পাত্তাই দিচ্ছে না জুমে যারা ক্লাস করতেছে। না না না, আমি পাত্তা দিচ্ছি, আসলে অনেকগুলা ডিরেকশন মেইনটেইন করা একটু কঠিন হয়। ঠিক আছে, তোমরাও আস্তে আস্তে জুমে চলে আসো। আমি কি আমার কোশ্চেনটা একবার করতে পারি? নম্রতা, কে কথা বললা আবার একটু বলো। স্যার মানজিলা, হ্যাঁ কোশ্চেনটা মঞ্জিলা কি বলো। করতে পারি? হ্যাঁ হ্যাঁ করো। স্যার এরকম কি কখনো সম্ভব যে অ্যাপ্লাইড ফোর্সের থেকে ফ্রিকশন ফোর্স বেশি? না, এরকম কখনো সম্ভব না। এটা একটা একদম বেসিক কথা, এটা ভালো একটা জিনিস বলছো। আচ্ছা, অ্যাপ্লাইড ফোর্স থেকে ফ্রিকশন ফোর্স তখনই বেশি হইতে পারে, ওইটা কখন, ওই যে গাড়ির যখন আমরা ব্রেক করি না, ওই ক্ষেত্রে হয়তো তোমার হইতে পারে যে বা ফ্রিকশন ফোর্স কখন বেশি হবে, এটা যদি সিম্পলি বলি, কোনো কিছু থামাই দিতে চাইলে হচ্ছে তখন ফ্রিকশন ফোর্স বেশি। ভাইয়া যখন এই অবজেক্টটা মানে মুভ করা স্টার্ট করবে তখন তো আর অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স ইকুয়াল হবে না, তো তখন কি ফ্রিকশন ফোর্স মানে কমে যাবে অ্যাপ্লাইড ফোর্স থেকে? হ্যাঁ, তখন অ্যাপ্লাইড ফোর্স বেশি থাকবে, ফ্রিকশন ফোর্স কমবে, ওইটা আমরা দেখবো, কিন্তু অ্যাপ্লাইড ফোর্সটা তখন আরো বেশি থাকবে। যখন মুভ করবে এটার কন্ডিশনই হচ্ছে যে নেট ফোর্স 0 হবে না, অ্যাপ্লাইড ফোর্সটা বেশি থাকবে। ঠিক আছে, তো এটা আমরা একটু দেখি পরের এক্সাম্পলে। আমরা যদি এর পরে দেখি, এখানে ধরো এরকম 10 নিউটন পর্যন্ত বাড়াইছিলাম, ততক্ষণ পর্যন্ত আমাদের দেখছি যে আমরা ফ্রিকশন ফোর্স, যত অ্যাপ্লাইড ফোর্স হয়েছে ফ্রিকশন ফোর্স ততই থাকছে। ঠিক আছে, এখন আমরা একটু দেখবো যেটা, সেটা হচ্ছে যে 10 থেকে বাড়াইলাম, ধরো 11 নিউটন করলাম। আচ্ছা আচ্ছা ভাইয়া, একটা নর্মত একটা কোয়েশ্চেন করছে, এটা আমারও কোয়েশ্চেন, সেটা হচ্ছে যখন মানে মুভ করবে একটা অবজেক্ট তখন কি নিউটনের থার্ড ল মেইনটেইন করবে না? সেকেন্ড ল, মানে সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ। আচ্ছা, আচ্ছা আমাকে এটা বলো, 15 নিউটন ফোর্স দিছি তাও দেখলা যে মুভ করতেছে না, কি কনক্লুশন? ফ্রিকশন ফোর্স এখানে কত নিউটন? 15 নিউটন। ঠিক আছে, এফ এফ হচ্ছে 15। এইভাবে তুমি 20 নিউটন দিলা ধরো, তখনও মুভ করতেছে না, এখানেও আমরা বলবো যে এটা অ্যাপ্লাইড ফোর্স, আর ফ্রিকশন ফোর্স তখন হচ্ছে 20। বাট এই 20 নিউটন দেওয়ার ফলে যেটা হয়েছে, এই অবজেক্টটা মুভ করে করে ভাব, মুভ করে করে ভাব, এটাকে বলে ইমপেন্ডিং মোশন। এখানে হচ্ছে ইমপেন্ডিং মোশন কাজ করতেছে, ইমপেন্ডিং মোশন।
মানে অলমোস্ট মুভিং, ঠিক আছে, অলমোস্ট মুভিং। কিন্তু এখনো কিন্তু মুভ করে নাই, এখানেও নেট ফোর্স এখনো কত বলতো, 0, ঠিক আছে। এরপরে 20 নিউটনের বেশি যদি আমি অল্প একটু ফোর্সও বাড়াই, উপরে হচ্ছে চলা উপক্রম ছিল, তাহলে নিচে কি হবে আমাকে একটু বলো তো, যদি আমি আরেকটু ফোর্স বাড়াই, যদি 21 নিউটন ফোর্স দিই, কি হবে বলতে পারবা? এটা চলা শুরু করবে, ঠিক না? এফ অ্যাপ্লাইড যদি 21 নিউটন দেই, তাহলে এটা মুভ করা শুরু করবে। আচ্ছা, ইসে বলো আমাকে, আমি দেখলাম অনেকে, মাসিয়াত আছো ক্লাসে? অনেকে খালি জয়েন করে আর পাওয়া যায় না, খুঁজে যায়। সাউদা আছো? আনমিউট করে জি দাও। ভাইয়া। আচ্ছা সাউদা, বলো তো এই ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স যখন 21 নিউটন, ফ্রিকশন ফোর্সের কি হবে? উপরে কিন্তু ইম্পেন্ডিং 20 নিউটন। আচ্ছা, এখানে কিন্তু এখনো মুভ করা শুরু করবে, মুভমেন্ট, ঠিক আছে, এখানে মুভমেন্ট শুরু হবে, এইটা 20 নিউটন হবে, তুমি বলতেছো এটা আর বাড়বে না, ঠিক না? তো অ্যানসার হচ্ছে এটা কমে যাবে। এখন কেন কমে যাবে আমি ওটা এক্সপ্লেইন করার জন্য আবার একটু ভিডিওটা অন করতেছি আমাদের, তো সবাই আমার দিকে একটু খেয়াল করো। যখন আসলে রেস্টে থাকে, একটু চিন্তা করো যে একটা খাঁজ কাটা আর একটা খাঁজ কাটার ভিতরে কিন্তু খুব ভালো মতো ঢুকে যায়, ঠিক আছে। তুমি যত ফোর্স দিবা একটা আরেকটাকে আটকায় রাখার চেষ্টা করবে, বাট একবার যদি মুভ করে ফেলতে পারে, আমি কি বলতে পারি, একবার মুভ করলে উপরের যে জিগজ্যাগ জিনিসগুলো আছে, খাঁজ কাটাগুলো আছে, একটা আরেকটার ভিতরে ঢোকার আগেই পরেরটাতে চলে যাবে, কারণ এটা তো আর মুভিং, এটা তো আর স্টিল না। এখানে স্টিল থাকলে যেমন একটা একটা ভিতরে ঢুকে যায়, আর মুভ করলে একটা আরেকটার ভিতরে ঢোকার আগেই পরেরটাতে চলে যাবে, ফলে পুরোপুরি আর ঢুকতে পারবে না, যেহেতু অল্প অল্প করে ঢুকে পরেরটাতে চলে যাচ্ছে, ফ্রিকশন ফোর্স একটু কমে যায়। এই জন্য আমরা বলি যে কাইনেটিক অবস্থায়, অর্থাৎ যখন মুভ করবে তখন ফ্রিকশন ফোর্স একটু কমে যাবে। ম্যাক্সিমাম যে ফ্রিকশনটা আমরা স্ট্যাটিক অবস্থায় দেখলাম, স্ট্যাটিক অবস্থায় কিন্তু ম্যাক্সিমাম ফোর্স দেখছিলাম 20 নিউটন, কাইনেটিক অবস্থায় একবার যদি মুভ করা শুরু করে ওটা একটু কমে যায়, ঠিক আছে। এই জন্য আমরা বলি কাইনেটিক ফ্রিকশন ফোর্সের ভ্যালুটা একটু কম স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে। আচ্ছা তাজুন, আমাকে একটু বলো তো কেন আমরা বলতেছি স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু থেকে কম, কেন বলি না এই যে স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম? আবার বলতে পারবেন? আমরা বললাম যে এই যে কাইনেটিক ফ্রিকশনটা যখন মুভ করবে তখন এই ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ফোর্স আছে ওইটা থেকে কম হবে, মানে 20 নিউটন থেকে কম হবে। কেন আমরা বললাম স্ট্যাটিক ফ্রিকশনের ম্যাক্সিমাম ফোর্স থেকে কম হবে, কেন আমরা বললাম না যে স্ট্যাটিক ফ্রিকশন থেকে কম হবে? আচ্ছা, আমি কি বলতে পারি এই যে 1 নিউটন যখন এই অবস্থায় সে কি স্ট্যাটিক না? এই প্রত্যেকটা ক্ষেত্রে সে কি ছিল? স্ট্যাটিক ছিল। শুধু মুভ করছে হচ্ছে নিচের ছবিতে, ঠিক না, এই যে এই ছবিটাতে। তাহলে যেহেতু প্রত্যেকটা পার্টেই সে স্ট্যাটিক ছিল, আমরা বলতে পারি এই যে এই প্রত্যেকটা এই যে আমি ব্লু কালার করে দিচ্ছি যেগুলো, এগুলো প্রত্যেকটা স্ট্যাটিক ফ্রিকশন বলা যায়। হ্যাঁ। আর কাইনেটিক ফ্রিকশন হচ্ছে কোন ছবিতে? এই ক্ষেত্রে এখানে হচ্ছে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। এখন আমাকে বলো যে স্ট্যাটিক ফ্রিকশনের ভ্যালু কি কনস্ট্যান্ট নাকি চেঞ্জ হয়? স্ট্যাটিক ফ্রিকশন চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে, ঠিক না? হয়। অ্যাপ্লাইড ফোর্স যা স্ট্যাটিক ফ্রিকশনের ফোর্স তাই হয়, এটা চেঞ্জ হয়ে এটা কি বলতে পারি ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন, ম্যাক্স স্ট্যাটিক ফ্রিকশন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কাইনেটিক ফ্রিকশনের যে ভ্যালুটা হবে এটা ম্যাক্সিমাম স্ট্যাটিক ফ্রিকশন থেকে একটু কমে যাবে, কারণ ওই যে একটা খাঁজ কাটা আরেকটার ভিতরে পুরোপুরি ঢুকে থাকতে পারতেছে না, মুভ করা মানে হচ্ছে একটা আরেকটার ভিতরে ঢোকার আগেই পরেরটাতে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এই ম্যাক্সিমাম যে স্ট্যাটিক ফ্রিকশন পাইছিলাম কাইনেটিকের ক্ষেত্রে এই ম্যাক্সিমাম ভ্যালুটা থেকে একটু কমে যাবে ভ্যালুটা। আমার কথা বোঝা গেছে? আচ্ছা, ফলে এটা হইতে পারে যে এরকম একটা ভ্যালু হইলো যে এটা হচ্ছে 16 নিউটন হয়ে গেল, তাহলে 4 নিউটন পরিমাণ কমে যাবে দেখা যাবে, ঠিক আছে। এই কাইনেটিক অবস্থায় যখন মুভ করে তখন আসলে একটা সে বলতে পারো তার একটু ইজি গোয়িং হয় জিনিসটা। আমরা দেখছি এরকম ঠেলা গাড়ি কিন্তু প্রথম ঠেলা দিয়ে মুভ করানোটাই কঠিন, একবার মুভ করায় ফেললে কিন্তু ইজি হয়ে যায় জিনিসটা, ঠিক না? এই জন্যই দেখবে মুভ করানোতে যত ফোর্স দিছো একবার মুভ করায় ফেললে তার থেকে কম ফোর্স দিলেও মুভ করাইতে পারবা। বলো কে কোশ্চেন? ভাইয়া নমতা তোমাকে কোশ্চেন করবে, ওর ভয় পাইতেছে। নম্রতা বলো, নম্রতা প্লিজ বলো।
স্যার আমাদের যখন মুভ করে মানে ফ্রিকশনটা কম হয় তখন নিউটনের থার্ড ল মানে না কেন? নিউটনের থার্ড ল মানতেছে, আমি একটু পরে দেখাবো। নিউটনের থার্ড ল সবসময় মানতেছে। মানে তখন যেটা হচ্ছে এই 21 নিউটন, এই যে নিচের ছবিটায় যদি দেখো, এই উপরের সারফেসটা নিচের সারফেসকে অ্যাকচুয়ালি 16 নিউটন ফোর্স দিচ্ছে অ্যাকশন হিসেবে, রিঅ্যাকশন হিসেবে ওই 16 নিউটনই পাচ্ছে, ঠিক আছে? কিন্তু আমার তো উপরের অবজেক্টের উপর দুইটা ফোর্স, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স 21 নিউটন আর ফ্রিকশন ফোর্স হচ্ছে 16 নিউটন, আর নিচের সারফেসের উপর 16 নিউটন আছে যেটাকে আমরা অ্যাকশন বলি। আর নিচের সারফেস নিয়ে তো আমরা কনসার্ন না, নিচের সারফেস মুভ করবে কি করবে না ওটা নিয়ে তো আমরা কনসার্ন না। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দেই, যেমন আমরা মাটির উপর দাঁড়ায় থাকতে পারি, পানির উপর কেন দাঁড়ায় থাকতে পারি না? কি অ্যানসার এটা? একটু বলো তো। হচ্ছে পানির উপর যে নেট ফোর্সটা 0 হয় না তাই, বাট মাটির উপর হচ্ছে ইকুয়াল ফোর্সটা আসে। অ্যানসার হচ্ছে যে মাটির উপর দাঁড়ায় থাকতে পারি কারণ আমার উপর যে এমজি আছে, আমার উপর পৃথিবীর অ্যাট্রাকটিভ ফোর্স, আর আমার যে রিঅ্যাকশন ফোর্স, মাটি যে রিঅ্যাকশনটা দিচ্ছে, এই দুটো সমান। টোটালটা নেট ফোর্স 0 হয়ে যায়। হ্যাঁ, এক মিনিট, তুমি যখন পানির উপর দাঁড়াও তখন যেটা হয়, তুমি তোমার এমজির পুরাটা অ্যাকচুয়ালি ওকে অ্যাকশনই দিতে পারো না, তুমি এমজি থেকে কম অ্যাকশন দাও, রিঅ্যাকশনও কম পাও। এই জন্য নিচের দিকে তোমার এমজিটা বেশি থাকার ফলে, রিঅ্যাকশনটা কম থাকার ফলে তুমি পানিতে ডুবে যাও। অ্যাকশন রিঅ্যাকশন অলওয়েজ সমানই থাকবে, যেটা হয় এমজি পরিমাণ অ্যাকশন দিতেই পারো না, এই জন্য তোমার রিঅ্যাকশনও কম হয় এবং তুমি নিচে চলে যাও। এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, মানজিলার কিছু কোশ্চেন আছে ক্লাস শেষের আগে, ওটা মানজিলা তুমি ওয়েট করো, লাস্টের দিকে আমরা বলবো। নম্রতা কি বুঝছো আমি যেটা বলতেছিলাম? জি স্যার। মানে এখানে 16 নিউটন যে ফ্রিকশন ফোর্স, এখানে অ্যাকশন রিঅ্যাকশন 16 নিউটনই, নিচের সারফেস কে উপরের সারফেসটা 16 নিউটন দিছে, পুরাটা দিতে পারে নাই। ওই যে খাঁজ কাটাগুলা একটা আরেকটা ভিতরে যাওয়ার আগেই তো পরেরটাতে চলে যাচ্ছে, ফলে অ্যাকশনটাও কম, রিঅ্যাকশনটাও কম। আমি কি বুঝাতে পারছি? সামারা বুঝছো? মাসিয়াত বুঝছো? মাসিয়াত আছো? ঘুমায় গেছে মনে হয়। আচ্ছা, সো চলো আমরা সামনের দিকে মুভ করি। আমাদের অলরেডি প্রায় 40-43 জন পর্যন্ত জুমে ক্লাস করছে, ভালো নাম্বার। ওকে, এবার আসো, আমি এখন যদি কোনো কারণে এই 21 নিউটনটাকে আরেকটু বাড়ায় দিই তখন কি হবে? আচ্ছা, আমরা একটু যদি এখানে দেখি, সরি ভাইয়া আরেকবার রিপিট করলে ভালো হয়। কে বলতেছো? আমার সামারা, কোন জিনিসটা রিপিট করলে ভালো হয়? ওই অ্যাকশন রিঅ্যাকশনটা? হ্যাঁ হ্যাঁ, এই যে মুভ হলো কিভাবে, লাইক রিঅ্যাকশন আর অ্যাকশন তো ইকুয়াল হওয়ার কথা না? আচ্ছা, আমি দেখাচ্ছি, সবাই একটু খুব মনোযোগ দিও, এটা কিন্তু একটু ডিটেল এটার অ্যানসারটা। সো আমরা যদি সারফেস হিসেবে দেখাই, এটা হচ্ছে 1 নাম্বার সারফেস, এটা হচ্ছে 2 নাম্বার সারফেস, ঠিক আছে? এই উপরের সারফেসটা কে তুমি যখন এদিক বরাবর ফোর্স দিচ্ছ, এফ অ্যাপ্লাইড, তুমি বলতেছো হচ্ছে 21 নিউটন, ঠিক আছে? সো যেটা হয় 21 নিউটনের পুরাটা আসলে 1 নাম্বার সারফেস 2 নাম্বার সারফেসকে দিতেই পারে না। এখানে তুমি যদি জুম করো, এই অংশটাতে যদি জুম করো, তাহলে খাঁজ কাটা ওগুলো দেখতে পারবা। আচ্ছা, খাঁজ কাটা অংশগুলোর মধ্যে উপরের সারফেসটা যখন ডান দিকে মুভ করতে চাবে, উপরের সারফেসটা ডান দিকে মুভ করতে চাইলে উপরের সারফেসটা নিচের সারফেসকে ডান দিকে একটা ফোর্স দিবে, এটাকে নাম দিতে পারি F2। F2 কে আমরা বলতে পারি অ্যাকশন ফোর্স, অ্যাকশন ফোর্স। এখন সামারা বলো তো, এই অ্যাকশন ফোর্সটা কোন সারফেসের উপর কাজ করতেছে? কথা শোনা যায় না সামারা, আনমিউট করে। F2 টা কার উপর কাজ করতেছে? মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে। অন্য কেউ বলো, F2 টা কার উপর কাজ করতেছে? সেকেন্ড সারফেসের উপর। সেকেন্ড সারফেসের উপর। এখন আসো, নিউটনের থার্ড ল বলে সেকেন্ড সারফেসটাও ফার্স্ট সারফেসকে ইকুয়াল এন্ড অপোজিট ডিরেকশনে ফোর্স দিবে। তাহলে বলতে পারি এই F1 টা কাজ করছে, দেখো আমি কিন্তু ভালো মতো দিছি, F1 টা কিন্তু এই যে 1 নাম্বার সারফেসের মাথায় কাজ করছে, আর F2 টা কাজ করছে 2 নাম্বার সারফেসের উপর। তাহলে আমি বলতে পারি F1 কাজ করবে এই ডিরেকশনে, যেটাকে আমরা ফ্রিকশন ফোর্স বলি আলটিমেটলি। এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। এভাবে দেখাই, F1 টা তো উপরের সারফেসের উপর কাজ করবে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে উপরের সারফেসের উপর রিঅ্যাকশন ফোর্স, অথবা এটাকে আমরা বলি হচ্ছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স। এখন আসো,
এক নাম্বার সারফেসের উপর অ্যাকচুয়ালি কোন কোন ফোর্স আছে? অ্যাপ্লাইড ফোর্স আছে, আর কোনটা আছে? এক নাম্বার সারফেসটার উপর, উপরের ব্লকটার উপর কোন কোন ফোর্স আছে? আর ফ্রিকশনাল ফোর্স উল্টা দিকে। আর এদিক বরাবর রিঅ্যাকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স, যেটা রিঅ্যাকশন ফোর্স। এটাকে আমরা F1 কে আমরা নাম দিতে পারি হচ্ছে FF। সেটা কত? আচ্ছা, সেটা কত? এখানে হচ্ছে আমাদের 16 নিউটন। এই যে এখানে যেমন 16 নিউটন। এখন এই যে F2 ও 16 নিউটন, F1 ও হচ্ছে 16 নিউটন। দেখো বুঝতেছো কিনা যে আমি যদিও 21 নিউটন অ্যাপ্লাই করছিলাম ফোর্স, কিন্তু উপরের সারফেসটা নিচের সারফেসকে ফোর্স 21 নিউটন দিতে পারে নাই। ওই যে খাঁজকাটাগুলা ভেঙে চুরে মুভ করা শুরু করছে, ফলে দেখা গেছে উপরের সারফেসটা নিচের সারফেসকে দিছে 16 নিউটন ফোর্স। ঠিক আছে, তাহলে নিচের সারফেসটা উপরের সারফেসকে কিন্তু ওই অ্যাকশন রিঅ্যাকশন সমান হিসেবে 16 নিউটন ফোর্সই দিছে। এখন আসো, এই যে এটা নিয়ে কিন্তু আমার কোনো কাজ নাই, কারণ এটা হচ্ছে নিচের সারফেসের উপর। নিচের সারফেস চলতেছে কি চলতেছে না, উই ডোন্ট বদার। ঠিক আছে, আমরা বদার করতেছি উপরের সারফেসটা কি মুভ করবে কি করবে না। তাহলে উপরের সারফেস মুভ করবে কি করবে না এটা বোঝার জন্য উপরের সারফেসের উপর কি কি ফোর্স কাজ করতেছে, ডান দিকে কাজ করতেছে অ্যাপ্লাইড ফোর্স, আর বাম দিকে কাজ করতেছে নিচের সারফেস যেটা উপরের সারফেসকে দিছে ফ্রিকশন হিসেবে 16 নিউটন। উপরের সারফেসে কিন্তু দুইটা ফোর্সই কাজ করতেছে, আর কোনো ফোর্স নাই। সামারা কি বুঝতে পারছো? জি। আচ্ছা, তাহলে তো 5 নিউটন ফোর্সটাই মেইনলি কাজ করছে মুভমেন্টে। এক্সট্রা যে 5 নিউটন আছে ওইটা আসলে ওকে মুভ করাইতেছে। এটা এক্স্যাক্টলি যে আমরা যে লিখি না যে সামেশন অফ F ইকুয়াল টু ma, এবার আমরা সামেশন অফ F এ লিখবো 21 মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে ma। বুঝতেছো? 21 হচ্ছে অ্যাপ্লাইড আর উল্টা ডিরেকশনে 16 আছে, তাহলে অপোজিট ডিরেকশনে থাকলে সাবট্রাক্ট করতে হয় নেট ফোর্স বের করার সময়। মনে আছে এগুলো শিখাইছিলাম ফোর্সের একদম ফার্স্টের দিকে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ এই পর্যন্ত কি বুঝছি সবাই? আচ্ছা ভাইয়া, অবজেক্ট 1 আর 2 এর ফোর্সের সামেশন হচ্ছে 21 নিউটন। অবজেক্ট 1 এর উপর দুইটা ফোর্সের সামেশন হচ্ছে 21 মাইনাস 16 5 নিউটন। ও, একটা জিনিস খেয়াল করো, এই যে 16 কিন্তু বিয়োগ করতে পারবা না। 16 কিন্তু একই অবজেক্টের উপর নাই, এটা কিন্তু ডিফারেন্ট অবজেক্টের উপর। 16 নিউটন উপরেরটা আছে এক নাম্বার অবজেক্টের উপর, নিচের 16 নিউটনটা আছে 2 নাম্বার অবজেক্টের উপর। আমরা নেট ফোর্স বের করি একটা অবজেক্টের উপর, কখনো আলাদা আলাদা অবজেক্টের উপর কিন্তু নেট ফোর্স বের করা যায় না। তাজুন কি বুঝছো? এসে বুঝছি। আচ্ছা, তো এখানে অ্যাকশন রিঅ্যাকশনের ল মাইনেই চলতেছে। ঠিক আছে, যেটা হচ্ছে অ্যাকশনটাই 21 নিউটন দিতে পারতেছে না। যেমন আমি একটু জিজ্ঞেস করি আইডিয়ালের যারা আসো, শামাইল কি কথা শুনতে পারতেছো আমার? জি ভাইয়া। শামাইল, তোমাদের স্কুলে কি বেতের টেতের বাড়ি দেয় বা স্কেল দিয়ে কখনো বাড়ি টাড়ি দেয়? ভাইয়া বেত তো না, স্কেল আছে ভাইয়া, বাইরে ভাই স্কেলটা আছে। এখন স্কেল দিয়ে যখন তোমার হাতে বাড়ি দেয় অথবা তোমার শোল্ডারে বাড়ি দিতে যায়, তখন তুমি কি করো? না ভাইয়া, একটা অপোজিট একটা মানে একটা রিঅ্যাকশন আসে নিজের থেকে, তার মাইরেন না। তুমি কি তোমার হাতটাকে একটু নিচে নামায় দাও না? মানে যখনই মাইটটা পড়তে যায় হাতে তখনই হাতটাকে একটু নিচে নামায় দাও না, যাতে একটু ব্যথাটা কম লাগে? এটা আমরা করছি কি করি নাই সবাই? ভাইয়া অ্যাকচুয়ালি করি না? তোমার যখন কিল দিতে আসে দেখছি কেউ, তোমার যখন কেউ কিল দিতে আসে, তুমি কি ওইটা ওই যে দিক থেকে কিল দিতে আসছে তুমি তার উল্টা দিকে একটু মুভ করো না? এটা সবাই কিন্তু হ্যাঁ ভাইয়া, এটা তো হয়। এটা তো হয়, ঠিক না? বা পেটে ঘুষি দিতেছে, পেটটারে একটু ভিতরে ঢুকায় নেই, ঠিক না, যাতে ঘুষিটার ব্যথা একটু কম লাগে। তো এটা কিন্তু আমরা সবাই করি কম বেশি। জি ভাইয়া। সেম কাজটা পানিও করে। তুমি যখন পানির উপর দিয়ে হাঁটার চেষ্টা করো, পানির অণুগুলা সরে যেতে থাকে, তোমার পাকে ভিতরে ঢুকায় না। আমি কি বলছি বোঝা গেছে? পানির অণুগুলা সরে তোমার পাটাকে ভিতরে ঢুকায় দেয়। এখন আসো, তুমি কেন ওই হাতে বাড়ি খাওয়ার সময় হাতটাকে নিচে নামায় ধরছিলা? আমি যদি একটু ভিডিও অন করি আমার, তুমি যখন হাতে বাড়ি দিতে গেছিল বেদ দিয়ে, ঠিক আছে, আমরা এটাকে এভাবে দেখাই, হাত দিয়ে যখন হাতে যখন বাড়ি দিতে গেছে হাতটাকে কেন নামায় ফেলছিলা? যাতে ব্যথাটা তুমি একটু কম পাও। ব্যথা কম পাও মানে কি? ফোর্সটা একটু কম আসতেছে তোমার হাতের উপর। তুমি যদি হাতটাকে একটু মুভ করায় ফেলতে পারো তাহলে ফোর্সটা একটু কম পাবা। তাহলে আমি বলতে পারি যে অ্যাকচুয়ালি তুমি যদি স্থির রাখতা, রেস্টে রাখতা হাতটাকে, তাইলে যে পরিমাণ ফোর্সে আঘাত করতো, তুমি যদি হাতটাকে একটু নিচে নামায় দাও একই সাথে, যখন তোমার বেতের বাড়িটা লাগবে তখন কিন্তু ফোর্সটা একটু কম অ্যাপ্লাই হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। তুমি স্থির এটাকে রেস্টে রাখলে যে পরিমাণ ব্যথা পাইতা, একটু নিচে নামায় দিলে কম ব্যথা পাও, মানে কি কম ফোর্স অ্যাপ্লাইড হইছে। তাহলে মুভ করায় দিলে বলতে পারি একটু কম ফোর্স অ্যাপ্লাইড হবে।
বুঝতে পারতেছো? জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, সেমটাও কি হয় ক্রিকেটারদের সাথে? যেমন বল যখন ক্যাচ ধরে তখন হাতটা একটু নিচে নামায় নেয় যাতে হ্যাঁ, বলের হাতটা একটু ব্যথাটা না নিচে লাগে। নামায় দেয় যাতে ব্যথাটা সে কম পায়। একই একই মানে থিওরি, ঠিক আছে? উইকেট কিপার প্রত্যেকবার বল ধরে পিছনে নেয়, ঠিক না? ওর হাতটাকে যাতে ব্যথা কম পায়। কেউ যদি এইভাবে করে ক্যাচ ধরে দেখবা হাতের তালুতে ব্যথা অনেক বেশি লাগে, ঠিক আছে? সো স্যার একটা হ্যাঁ কোশ্চেন বল। ছিল হুম, স্যার নিউটনের থার্ড ল হিসেবে অ্যাকশন ফোর্স যখন দেওয়া হয় তার ঠিক ইকুয়াল হচ্ছে রিয়াকশন ফোর্স, রাইট? তো হ্যাঁ ফ্রিকশনের সবসময় ক্ষেত্রে ইকুয়ালি হবে, রিঅ্যাকশন ফোর্স অলওয়েজ হ্যাঁ ইকুয়ালি হবে। ফ্রিকশনের ক্ষেত্রে অ্যাপ্লাইড ফোর্স যদি অ্যাকশন ফোর্স হয়, ফ্রিকশন ফোর্স যদি রিয়াকশন ফোর্স হয়, তাহলে ফ্রিকশনটা যদি ইকুয়াল হতো তাহলে তো অবজেক্টটা আসলে মুভ করতো না, বাট ইন দ্যাট কেস দেখা যাচ্ছে ইকুয়াল আবারও না। মনজিলা দেখো, ফ্রিকশন অপোজিট কিন্তু একই অবজেক্টের উপর না তো, ডিফারেন্ট অবজেক্টের উপর। ডিফারেন্ট অবজেক্টের উপর নেট ফোর্স তো তখন আর জিরো বানাইতে পারবা না, যেহেতু এক নাম্বার অবজেক্ট যেটা উপরে ছিল ব্লকের উপর দুইটা ফোর্সই আছে শুধু, একটা হচ্ছে অ্যাপ্লাইড ফোর্স আর একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স। এখন এক নাম্বার অবজেক্ট বা ব্লকটা যে নিচের সারফেসকে ফোর্স দিছে ওইটা দিয়ে তো নেট ফোর্স সবসময় একটা অবজেক্টের উপর বের করি। এখন উপরের ব্লকটার উপর যদি বের করি, উপরের ব্লকের উপর দুইটা ফোর্স ছিল, অ্যাপ্লাইড ফোর্স বেশি, ফ্রিকশন ফোর্স কম, যেহেতু ওই যে যেহেতু মুভ করে ফেলতেছে ও ফ্রিকশন ফোর্সটা কমায় দিতেছে, ঠিক আছে? এই যে দেখো উপরের সারফেসটা যখন মুভ করতেছে খাঁজকাটা অংশগুলো একটা আরেকটার ভিতরে ঢুকতে পারতেছে না ঠিক মতো, তখন ফ্রিকশন ফোর্সটা কমে যাইতেছে, ঠিক না? এই যে এফ নিচের আর উপরের সারফেসের মধ্যে কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন 16 নিউটন, পুরা 21 কিন্তু দিতে পারতেছে না, কারণ কি ওই যে মুভ করতেছে। আমরা একটু আগে বললাম না তোমার হাতকে মুভ করায় দিলে তোমার ব্যথা একটু কম পাও, ফোর্সটা চেঞ্জ হয়ে যায়। পানির উপর দাঁড়াইলে এমজি পুরাটা অ্যাপ্লাই করতে পারো না, তার আগে পানির অণুগুলো মুভ করে এমজি থেকে কম পরিমাণ ফোর্স নিতেছে। সো অ্যাকশন পানির রিঅ্যাকশন কিন্তু উপরে সেমই থাকবে। পানির উপরে দাঁড়ানো যায় না, এটার জন্য কি ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনের উপর ডিপেন্ড করে না এটা? না না না, পানির উপর এটা নিয়ে একটা ক্লাস নিতে হবে আলাদা, পানির উপর কেন দাঁড়াইতে পারি না। পানির উপর দাঁড়াইলে তোমার আর্থের অ্যাট্রাকশন এমজি কাজ করে, ঠিক আছে? কিন্তু পানি যে তোমাকে রিঅ্যাকশন দেয় এটা এমজি দেয় না, কারণ তুমি এমজি পুরোটা পানির উপর অ্যাপ্লাই করতে পারো না। পানি যখন সরে সরে যাচ্ছে, ওই যে হাতে যেমন ব্যথা কম পাইছিলা, পানিও সেরকম পুরো এমজি ফোর্সটা নিতেছেই না, তার থেকে কম ফোর্স নিচ্ছে, ফলে রিঅ্যাকশনও তুমি কম পাচ্ছ। তাহলে এখন তুমি এখানে দাঁড়ায় আসো, তোমার নিচের দিকে এমজি আছে আর উপরের দিকে পানির রিঅ্যাকশন ফোর্স যেটা এমজি থেকে কম, তাহলে তোমার উপর দুইটা ফোর্স, একটা হচ্ছে এমজি আর উপরের দিকে পানির রিঅ্যাকশন যেটা পানি এমজি থেকে কম, তাহলে উপরের ফোর্সটা কম নিচের ফোর্সটা বেশি। নিচের ফোর্স বেশি হলে তুমি নিচের দিকে চলে যেতে থাকবা, এটাই হয়, পানির ভিতরে তুমি ডুবে যাও। আমার কথা কি বুঝাতে পারছি আমি? হ্যাঁ। পানির উপরে যে অ্যাকশন দিবা তুমি সেই রিঅ্যাকশনটাই পাবা, কিন্তু পানির উপরে তুমি এমজি দিতেই পারো না, কারণ পানির মলিকুলগুলো সরে যাচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ। এখানেও সেম কাহিনী, একটা সারফেস আরেকটা সারফেসে তো স্টিল থাকতেছে না, যেহেতু মুভ করে ফেলতেছে ফোর্সটা কম দিতে পারতেছে, 21 নিউটন পুরোটা অ্যাপ্লাই করতে পারতেছে না, অ্যাপ্লাই করছে 16 নিউটন, প্রতিক্রিয়া বা রিঅ্যাকশন হিসেবে পাইছেও 16 নিউটন। বাট যেহেতু এক উপরের সারফেসটা উপরের অবজেক্টের উপর যে অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স যেহেতু দুটো সমান হয় নাই, দুটো যেহেতু আনইকুয়াল, এজন্য এটা মুভ করছে, ঠিক আছে? কিন্তু অ্যাকশন রিঅ্যাকশন ইকুয়াল। অ্যাকশন হচ্ছে নিচের সারফেসের উপর কাজ করছে, রিঅ্যাকশন হচ্ছে উপরের সারফেসের উপর কাজ করছে। উপরের সারফেসে দুইটা ফোর্স, একটা অ্যাপ্লাইড ফোর্স আর একটা হচ্ছে ফ্রিকশন ফোর্স, ঠিক আছে? আচ্ছা এবার আসো যে সবাই একটু এদিকে তাকায়, আমার কি দেখা যাচ্ছে? জি স্যার। খাতা কি দেখা যাচ্ছে? ওকে। সো আমরা যদি এবার দেখি যে 25 নিউটন যদি দেয়া হয় তখন অ্যাপ্লাইড ফোর্স কি আরো বেড়ে গেল না 21 নিউটন থেকে? বলতে পারবা এবার কি হবে? আনমিউট করে একটু বলার চেষ্টা করো যে ডান দিকের ফোর্স আমি 21 থেকে আরো বাড়ায় দিলাম, 25 করে দিলাম, এবার কি হবে? আরো কমে যাবে। ফ্রিকশন ফোর্স আরো কমে যাবে। অ্যানসার হচ্ছে না, এইবার অ্যাক্সিলারেশন বেড়ে যাবে। ফ্রিকশন ফোর্স আসলে খুব একটা কমে যায় না, আগের মতোই অ্যারাউন্ড 16 অথবা 16.2 অথবা 15.8 কাছাকাছি থাকে। এটা অ্যাক্সিলারেশন বেড়ে যাবে না? হ্যাঁ, অ্যাক্সেলারেশন বেড়ে যাবে, যেটা হবে অ্যাপ্লাইড ফোর্স দিলে মুভ করবে দ্রুত, কিন্তু ফ্রিকশন ফোর্স যেটা হয় কাইনেটিক অবস্থায় খুব একটা চেঞ্জ হয় না, স্লাইটলি ভেরিয়েশন থাকে, বাট এই ভেরিয়েশনটা খুবই সামান্য, এটাকে আমরা কনস্ট্যান্টই ধরে দিব। ফ্রিকশন ফোর্স কাইনেটিক অবস্থায় কনস্ট্যান্ট হয়ে যায়। সো এটা হচ্ছে মেইন থিম। কি বলছি বোঝা গেছে? ফেসবুকে অনেকে বলতেছে যে আমরা তাদের কি বলে বেল দিতেছি না, সাদিকা যেমন বুঝে নাই একটা টপিক। আচ্ছা ওকে, সো চলো আমরা একটু দেখি।
যেগুলা নিয়ে তোমরা আসলে কোয়েশ্চেন করছো এগুলা বুঝাইতে যায় আমাকে একটু ডিফিকাল্ট লেভেলে যাইতে হয়েছে, আসলে কিছু করার নাই। আমরা একটু এখানে দেখি, তাহলে একটা জিনিস আমরা একটু লিখে ফেলি। আমরা যদি এই ছবিটা একটু আরেকটু মুছে দেই কোথাও, তাহলে ভালো হবে। আচ্ছা ভাইয়া, বলো। ফ্রিকশন ফোর্স কেন কনস্ট্যান্ট হয়ে যায়? মানে কাইনেটিক ফ্রিকশনটা চেঞ্জ হয় খুবই সামান্য। কনস্ট্যান্ট কেন হয়, মানে মুভ করা, এটা হচ্ছে কম মুভ করা আর বেশি মুভ করার জন্য চেঞ্জ হয় না। যখন ভাঙ্গে চুরে মুভ করা শুরু করবে অনেকটা একই রকম ফোর্স পাবা, বাধা পাবা। ঠিক আছে, যেমন আমি একটা জিনিস এক্সাম্পল দেই, টায়ারের ক্ষেত্রে দেখবা টায়ারের লাইফ টাইম কত, এটা বলে ধরো 15,000 কিলোমিটার পর্যন্ত টায়ার চলবে বা 20,000 কিলোমিটার পর্যন্ত টায়ার চলবে। এটা কিন্তু বলে না যে কম স্পিডে চললে বেশি হবে নাকি বেশি স্পিডে চললে বেশি হবে। সো 15,000 কিলোমিটার গেলেই হইলো, এটা কম স্পিডে যাও বেশি স্পিডে যাও, টায়ারের ক্ষয় একই রকম হবে। সো স্পিডটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না যে টায়ার ক্ষয় বেশি হচ্ছে না কম হচ্ছে। তো তুমি 10 কিলোমিটার স্পিডে গেলেও যা হবে, 100 কিলোমিটার স্পিডে গেলেও অলমোস্ট তাই হবে টায়ারের ক্ষয়। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এরকম মাঝে মাঝে কিছু স্টুপিড মানুষ একটা কাজ করে, সেটা হচ্ছে গিয়ে গাড়িতে অ্যাক্সেলারেশন প্যাডেল আর ব্রেক প্যাডেল একসাথে চেপে ধরে। তো ইন দ্যাট কেস অ্যাপ্লাইড ফোর্স আর ফ্রিকশন ফোর্স কি সেম হয়? হ্যাঁ, ওইটা নিয়ে আমরা পরে ডিসকাস করতে পারি, যাই হোক এটা রিলেভেন্ট না। এটা হচ্ছে যেটা হয় যে অ্যাক্সেলারেটর আর ব্রেক একই সাথে চাইপা রাখা মানে হচ্ছে গাড়ির জীবন কমাই দিচ্ছ, আয়ু কমাই দিচ্ছ। মানে গাড়িকে একবার বলতেছো তুমি সামনে যা আর একবার বলো যে তুমি থাইমে থাক। হ্যাঁ, সো ওটা হচ্ছে ইঞ্জিনের উপর প্রেসার পড়বে, শুধু শুধু ওটা সামনের দিকে যাবে না। এটা ইঞ্জিন টেস্ট করার সময় অনেক সময় করে এটা। ওকে, লেটস গেট ব্যাক। ঠিক আছে, আমরা যদি এই পুরো ইনফরমেশন গুলাকে নিয়ে একটা গ্রাফ আঁকতে চাই, দেখো তো গ্রাফটা কেমন হবে। সো এই ধরনের কোনো টপিক তোমাদের বইয়ের মধ্যে নাই, আমরা একটু এক্সট্রা লেভেল পর্যন্ত যাইতেছি যেহেতু আমাদের হাতে অনেক সময় আছে আর কি। আচ্ছা, এইদিকে হচ্ছে আমাদের অ্যাপ্লাইড ফোর্স, এফ অ্যাপ্লাইড, আর এই ডিরেকশনে আছে হচ্ছে ফ্রিকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, আমাকে বলতে পারবা এই গ্রাফটা কেমন হবে? এনিওয়ান? এই যে এখানে এত এত এক্সাম্পল দিলাম, যে এই এক্সাম্পল গুলো ইউজ করে কিভাবে আমরা অ্যাকচুয়ালি বের করতে পারবো যে এই এখানে F6 মানে 16 নিউটন পর্যন্ত এটা যাবে হচ্ছে স্ট্রেট লাইনে, এন্ড দেন তারপর এটা মানে চেঞ্জ হয়ে যাবে। অর্পিতা বলতেছে, আমি কথা শুনতেছি অর্পিতার। আমি কি বলতে পারি যে অ্যাপ্লাইড ফোর্স যদি 0 নিউটন হয়, ফ্রিকশন ফোর্সও 0 নিউটন হবে? হ্যাঁ। অ্যাপ্লাইড ফোর্স এখানে দেখো 1 নিউটন যখন, তখন ফ্রিকশন ফোর্স 1। অ্যাপ্লাইড ফোর্স যখন 5 নিউটন, তখন ফ্রিকশন ফোর্স কত নিউটন? 5 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি ফ্রিকশন ফোর্স কিন্তু কতক্ষণ পর্যন্ত চেঞ্জ হচ্ছে না, যতক্ষণ পর্যন্ত মুভ না করবে ততক্ষণ পর্যন্ত। অ্যাপ্লাইড ফোর্স যদি 20 নিউটনও হয়, ফ্রিকশন ফোর্সও আমরা দেখতেছি কত নিউটন? 20 নিউটন। তাহলে আমি বলতে পারি এটা এইভাবে যাবে যে এটা যদি 5 নিউটন হয় 5 নিউটন হবে ফ্রিকশন ফোর্স, 10 নিউটন হলে 10 নিউটন হবে ফ্রিকশন ফোর্স। এভাবে করে ফ্রিকশন ফোর্স ইকুয়ালি বাড়তে থাকবে না, এটা এইভাবে স্ট্রেট লাইন হবে। হ্যাঁ, বুঝতেছি? আচ্ছা, এরপরে যখন মুভ করলো, এই যে এখানের যে ছবিটা আছে আমাদের, এখানে কত নিউটন? 20 নিউটন পর্যন্ত রেস্টে ছিল। এরপরে যখন অ্যাপ্লাইড ফোর্স 21 করব, কেউ কি বলতে পারবা কি হবে? ফ্রিকশন ফোর্সটা কমে যাবে। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে স্ট্রেট লাইন আকারে উঠছে। কে বললো ফ্রিকশন ফোর্সটা কমে যাবে? আমি অর্পিতা। আচ্ছা, ও বললো হচ্ছে ফ্রিকশন ফোর্সটা কমে যাবে। কেন বললা তুমি? কারণ এখানে যদি কমে না যেত তখন এটা মানে মুভমেন্ট হতো না। অ্যানসার হচ্ছে কাইনেটিক অবস্থায় ফ্রিকশন কি 20 থেকে কমে আমরা দেখলাম না 16 এ চলে গেল। হ্যাঁ, এরপরে আমি বলতে পারি অ্যাপ্লাইড ফোর্স যখন 25 ও করছি তখনও কিন্তু এটা 16 এ আছে। তাহলে আমি বলতে পারি এখন কিন্তু আর চেঞ্জ হবে না। অর্পিতা যেভাবে বললো, তোমরা কি সবাই বুঝতেছো যে যখনই 20 থেকে একটু বেশি দিলাম ফ্রিকশন ফোর্সটা ধাম করে নেমে গেল। এরপরে বলতে পারি এটা কনস্ট্যান্ট হয়ে যাবে, কারণ ফ্রিকশন ফোর্স কিন্তু আর 16 নিউটন থেকে চেঞ্জ হচ্ছে না, স্লাইটলি চেঞ্জ হয়, বাট ওটাকে আমরা মোর অর লেস কনস্ট্যান্টই ধরে নিতে পারি। তাহলে বলতে পারি এই গ্রাফটা এরকম হবে। তাজুন বুঝছো? জি স্যার, বুঝছি। মানে গ্রাফটা এরকম নিচে নেমে কেন স্ট্রেট লাইন হইছে এটা বুঝছো তো, যে কাইনেটিক অবস্থায় আর ফ্রিকশন চেঞ্জ হয় না। অ্যাপ্লাইড ফোর্স যদি আমি 25 কেন এখানে 100 নিউটনও দেই, তাইলেও কাইনেটিক ফ্রিকশন 16 নিউটনই থাকবে। বোঝা গেছে? জি স্যার। ওকে, আর বাকিরাও একটু জানাও ফেসবুকে যারা আছো তারা বুঝতেছো কিনা। ভাইয়া
হ্যাঁ বলো। আমাদের কি ফোর্সের বা ফ্রিকশন এরকম গ্রাফ কি আছে? না না, গ্রাফ নাই। মানে আমরা তো 9 এ গ্রাফটা পাই হচ্ছে নাই। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। আচ্ছা আচ্ছা, মানে আছে? ম্যাথ তো আর আসবে না তাই না? না। আচ্ছা, এখন আমি কোয়েশ্চেন করব, দেখি কারা কারা ঠিকমতো বুঝতে পারছো। আচ্ছা, তাসমিয়া কি আছো? স্নেহা আছো? স্যার ওরা ফেসবুক লাইভে, ফেসবুক ওরা লাইভ। এখানে নেমে সারা হাসিন আছো? জি ভাইয়া। আচ্ছা আপু, বলো তো, আমার এই যে যে গ্রাফটা দেখতেছি, এই গ্রাফের কোন পয়েন্টে অবজেক্টের ইমপেন্ডিং মোশন কাজ করতেছে, মানে অবজেক্ট মুভ করবে ভাব এই গ্রাফে? ভাইয়া আমার ভিডিওটা হঠাৎ করে পজ হয়ে গেছে, আমি আর কিছু দেখতে পাচ্ছি না, গ্রাফও দেখতে পাচ্ছি না। হায় হায়, কি বলো, তাহলে মনে হয় তুমি নেটওয়ার্কের তখন ঝামেলা অ্যাপ্লাই করছো। আচ্ছা তাহলে আমি অন্য কাউকে, নেইসা কি আছো? নেইসা? আচ্ছা আঞ্জুম বলো, আঞ্জুম। আঞ্জুম, অন্য কেউ না, ভাইয়া আঞ্জুম বলো। যখন অ্যাপ্লাইড ফোর্স 16 ছিল বুঝি নাই কথা। তখন অ্যাপ্লাইড ফোর্সও 16 ছিল। না না, কোন পয়েন্টে ইমপেন্ডিং মোশন ছিল, অবজেক্ট মুভ করবে ভাবছিল? যখন ফ্রিকশনাল ফোর্স আর ফোর্স অ্যাপ্লাইড দুইটাই 20 নিউটন ছিল। এক্স্যাক্টলি, এই পয়েন্টটা হচ্ছে ইমপেন্ডিং মোশন। এই পয়েন্টটাকে আমরা বললেই হচ্ছে ইমপেন্ডিং মোশন। অবজেক্ট মুভ করবে ভাগ ইমপেন্ডিং মোশন। এই পয়েন্টে কি বলতে পারি, পুরো গ্রাফের মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকশন এখানে কাজ করছে, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর যেহেতু ফ্রিকশন, তাহলে এটাকে কি বলতে পারি, এটা হচ্ছে ম্যাক্স ফ্রিকশন, এফ ফ্রিকশন, এবং সেটাকে আমরা বলি ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম ফ্রিকশন কখন কাজ করে, যখন অবজেক্ট মুভ করবে ভাব। ক্লিয়ার আমার কথা? ম্যাক্সিমাম ফ্রিকশন তখনই কাজ করে যখন অবজেক্ট মুভ করবে ভাব, এখনো মুভ করে নাই কিন্তু করবে ভাব, ঠিক আছে? ওই টাইমে ফ্রিকশনটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। ক্লিয়ার? ইয়েস। ওকে, তাহলে এখন আমরা একটা এক্সাম্পল দেখবো অ্যানিমেশন, যেটা দিয়ে আমরা আজকের ক্লাস শেষ করব। কালকের ক্লাসে এগুলো আমরা আবার ম্যাথমেটিক্যালি দেখব, ঠিক আছে? সো চলো আমরা একটু অ্যানিমেশনে চলে যাই। মেক ইট রালফ। আচ্ছা, আমাদের, তোমরা কি দেখতে পারতেছো স্ক্রিনটা? হ্যাঁ জি ভাইয়া। ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা অ্যানিমেশনে একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করব। সবাই একটু খেয়াল করো, এখানে একটা রোবট আছে, ঠিক আছে? রোবট হচ্ছে আমার এজেন্ট। আমি রোবটকে দিয়ে এই ব্লকটার উপর ফোর্স ক্রিয়েট করতে পারবো চাইলে। ব্লকটার ম্যাস দেওয়া আছে হচ্ছে 50 কেজি, আর ব্লকটা যে সারফেসে আছে, সবাই একটু খেয়াল করো তো, এই সারফেসটা কি দেখতেছো? একটু রাফ সারফেস, এই যে উঁচু নিচু আছে। আচ্ছা, আমি যদি দেখো, এখানে ফ্রিকশন হচ্ছে মিডিয়াম দেয়া আছে, নান আর লটস এর মাঝামাঝি ফ্রিকশন হচ্ছে মিডিয়াম দেয়া আছে। আমি যদি ফ্রিকশনটাকে নান করে দেই, সবাই একটু নিচের সারফেসের দিকে তাকায় থাকবে, যে ব্লকটা যে সারফেসের উপরে আছে, খেয়াল করছো এটা বরফ হয়ে গেছে কাইন্ড অফ, বা পানি হয়ে গেছে না, দেখতেছো? জি ভাইয়া। আমরা জানি যে বরফের যে প্লেনটা থাকে, বরফের যে টপ সারফেস, এটা অলমোস্ট হচ্ছে স্মুথ একটা সারফেস থাকে, ওখানে কোনো ফ্রিকশন অ্যাকচুয়ালি থাকে না, এজন্য এটাকে বরফের মতো বানায় দিয়েছে। তো এটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে কোনো ফ্রিকশন নাই। কোনো ফ্রিকশন যদি না থাকে, তাহলে আমি কি বলতে পারি, এখানে ফোর্স অ্যাপ্লাই করলে এই অবজেক্টটা চলা শুরু করবে, কারণ কেউ তো রেজিস্ট করতেছে না ওকে, বলা যায়? ইয়েস স্যার। জি ভাইয়া। তাহলে আমি যদি ওকে ফোর্স দেই, কিভাবে ফোর্স দিতে পারি, দেখো এইদিকে 1 নিউটন ফোর্স দিছি, হয়তো তোমরা বুঝতেছো না। দেখো 51 নিউটন ফোর্স দিছি, খেয়াল করছো এটা অবজেক্টটা ডানে যাচ্ছে, এটা ভেলোসিটি দেখাচ্ছে যে আস্তে আস্তে ভেলোসিটি বাড়তেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা আবার ফোর্সটাকে কমায় দেই। দেখো কমায় দেওয়ার পরে ওই অবজেক্টটা চলতেছে। কেউ কি বলতে পারবা কেন অবজেক্টটা চলতেছে? কারণ কোনো ফ্রিকশন নাই যে এটাকে আটকাবে। এখানে কোনো ফ্রিকশন নেই। অ্যানসার হচ্ছে, এটা কি বলতে পারি, নিউটনের ফার্স্ট ল, নেট ফোর্স যখন 0 হয়ে যায়, অবজেক্ট এট রেস্ট রিমেইন এট রেস্ট, কিন্তু এখানে তো অবজেক্ট মুভিং ছিল, এইজন্য এটা মুভ করতে মুভ উইথ ইউনিফর্ম ভেলোসিটিতে চলতেছে। হ্যাঁ, এটা ইউনিফর্ম ভেলোসিটি, দেখছো ওই যে 10.8 ইনারশিয়া। আচ্ছা, যারা খেয়াল করো না, এটাকে আবার আমরা দেখাই তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা আবার সেই ফ্রিকশন 0 করে দিলাম। সবাই খেয়াল করো, 50 নিউটন ফোর্স আছে। 50 নিউটন যতক্ষণ ফোর্স আছে, ওর অ্যাক্সেলারেশন হচ্ছে, দেখছো ওর ভেলোসিটি বাড়তে আছে 7 8, খেয়াল করছো সবাই? আচ্ছা, এবার হঠাৎ করে আমি ফোর্স 0 করে দেব, দেখো ফোর্স 0 করে দিলাম, কি হলো?
ভেলোসিটি দেখো এখানে কনস্ট্যান্ট হয়ে গেছে 13.8, এটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। তার মানে অ্যাজ লং এজ ফোর্স থাকবে একই স্পিডে চলতেছে। অ্যাক্সেলারেশন হবে, যখনই তুমি ফোর্স সরায় নিবা তখনই আমরা বলতে পারি যে ওটা ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করতে থাকবে। ক্লিয়ার? জি স্যার। জি ভাইয়া। জি ভাইয়া। এটাকে থামায় দেই, থামে না অ্যাকচুয়ালি, আচ্ছা থামছে, হ্যাঁ আচ্ছা ওকে। সো এবার আসো, সরি এবার আসো যে এতক্ষণ আমরা দেখছি যে ফ্রিকশন ছিল না, এবার আসো ফ্রিকশন অ্যাড করব। সবাই এখানে খেয়াল করছো যে এবার ফ্রিকশন দিছি কেমনে বুঝলাম? এটা মাঝামাঝি আছে, ঠিক না? মাঝামাঝি থাকা মানে ফ্রিকশন আছে, এখানে সারফেসটাও দেখা যাচ্ছে উঁচু নিচু, তার মানে এখানে ফ্রিকশন এক্সিস্ট করতেছে। আচ্ছা এখন যদি আমি 5 নিউটন ফোর্স দিই, এটা কি চলবে? না। দেখি 5 নিউটন ফোর্স দিলাম, দেখছো চলতেছে না অবজেক্টটা। কারণ কি দেখছো বাম সাইডে লেখা আছে না ফ্রিকশন ফোর্স 5 নিউটন আছে, তাহলে অ্যাপ্লাইড ফোর্সও 5, ফ্রিকশন ফোর্সও 5। সাম অফ ফোর্স কি? সামেশন অফ এফ কি 0 না? দেখো তো একটা রাইটে একটা লেফটে, তাহলে নেট ফোর্স 0 হলে আমরা জানি অবজেক্ট এট রেস্ট উইল রিমেইন এট রেস্ট। ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে অবজেক্টটা চলতেছে না কারণ এখানে ফ্রিকশন ফোর্স আছে এবং ইকুয়াল টু অ্যাপ্লাইড ফোর্স, এটা নেট ফোর্স 0 করে দেওয়ার ফলে এই অবজেক্টটা মুভ করতেছে না। 55 নিউটন ফোর্স দিলাম, দেখো রাইট হ্যান্ড সাইডে 55 নিউটন, তাও অবজেক্ট চলতেছে না, ভেলোসিটি 0। কি বুঝবো আমরা? ফ্রিকশনাল ফোর্সও 55 নিউটন। 55 নিউটন ফ্রিকশন ফোর্স আছে। 105 করলাম, তাও নেট চলতেছে না, ফোর্স কি 0, বুঝবো? তাই চলতেছে না। তাও চলতেছে না। এখনো চলতেছে না, দেখো 105 নিউটন করছে, এখনো চলতেছে না। আমি কি বলতে পারি এই যে 50 নিউটন 105 নিউটন এর প্রত্যেকটা কিন্তু স্ট্যাটিক ফ্রিকশন, কারণ এগুলা সবগুলা স্ট্যাটিক অবস্থায় আছে। এবার আসলে আমি ফোর্স আরো বাড়াইতে থাকি, দেখো 107, 108, 109, এখনো চলে না। দেখছো সবাই খেয়াল করতেছো? 121, 22, 23, সবাই এবার একটু খেয়াল রাখো কারণ আমি জানি যে একটু পরে মুভ করা শুরু করবে। এবার খেয়াল করো যে 124 দিছি, চলে নাই, তাহলে এখনো কোন ফোর্স কাজ করতেছে? ফ্রিকশন কি স্ট্যাটিক নাকি কাইনেটিক? স্ট্যাটিক। এখনো যেহেতু স্ট্যাটিক অবস্থায় রয়েছে, আমি আরো এক বাড়াইলাম, চলতেছে না, তাহলে আমরা বলতে পারি 125 এখনো চলতেছে না, বাট এই পজিশনটা হচ্ছে সেই পজিশন যেটা হচ্ছে চলার উপক্রম, ইমপেন্ডিং। ঠিক আছে? আমি যদি এবার 1 নিউটন এক্সট্রা দেই তাহলে আমি বলতে পারি অবজেক্টটা মুভ করা শুরু করবে। যদি এটা ইমপেন্ডিং মোশন হয়ে থাকে তাহলে 1 নিউটন এক্সট্রা দিলে মুভ করবে, এবং মুভ করার সাথে সাথে কোনটায় চেঞ্জ আসবে বলো এই গ্রাফে? অ্যাপ্লাইড ফোর্সে চেঞ্জ হবে, ফ্রিকশন ফোর্সে চেঞ্জ হবে, আর সাম অফ ফোর্সেও চেঞ্জ হবে। আচ্ছা ফ্রিকশন মুভ করার সাথে সাথে ফ্রিকশনাল ফোর্সের চেঞ্জ হবে, ফ্রিকশন আর ফোর্স সাম বাড়বে না অফ ফোর্সের চেঞ্জ হবে, অ্যাপ্লাইড ফোর্স চেঞ্জ হবে না। আচ্ছা এই যে ফ্রিকশন ফোর্সটা আছে এটা বাড়বে না কমবে বলতে পারবা? কমবে। ও সরি, সরি আবার আমরা এই কন্ডিশনটা নিয়ে আসি। আমরা 125 এ দেখছিলাম না, 125 এ নিয়ে যাই। আচ্ছা 1 নিউটন এক্সট্রা ফোর্স দিলে আমরা বলতে পারি কাইনেটিক ফ্রিকশন শুরু হয়ে যাবে, যেহেতু মুভ করা শুরু করবে তখন ফ্রিকশন ফোর্সটা কমে যাবে, বলা যায় 125 আর থাকবে না। এটা আমরা এখানে দেখছিলাম না যে যখনই 20 থেকে 21 নিউটন দিছে অ্যাপ্লাইড ফোর্স, ইমপেন্ডিং মোশন পার হয়ে গেছে, তখনই ফ্রিকশন ফোর্স কিন্তু 20 থেকে 16 এ চলে আসছিল, কমে গেছিল। তাহলে এখানেও সিমিলার একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আচ্ছা তোমরা মনে হয় ওই স্ক্রিনটা দেখো নাই, আমি আবার স্ক্রিনটা একটু দেখাই। এই যে এখানে মনে আছে 20 থেকে 16 হয়ে গেছিল যখনই চলা শুরু করছিল। হ্যাঁ আচ্ছা তাই এখানে আমরা বলতে পারি যে এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এটার দিকে যদি দেখি, এখানে 1 নিউটন বাড়াইলেও এটা 125 থেকে ফ্রিকশন ফোর্সটা কমে যাবে। দেখো সবাই চেক করো, দেখছো ফ্রিকশন ফোর্স কত হয়ে গেছে এবার? 94, কারণ এটা মুভ করা শুরু করছে। নেট ফোর্স কত? এই যে 126 এদিকে আছে আর এদিকে 94, তাহলে দুইটার সাবট্রাকশন করলে 32 নিউটন হয়। তাহলে সাম অফ ফোর্স আর 0 না, এখন 32 নিউটন। স্পিড দেখতেছো বাড়তেছে। হ্যাঁ বলো তো কেন স্পিড বাড়তেছে? কারণ ফোর্স অ্যাপ্লাই করে যাচ্ছে, কারণ সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ, সামেশন অফ এফ এর যেহেতু একটা ভ্যালু আছে, সামেশন অফ এফ ইকুয়াল টু এম এ মানে হচ্ছে অ্যাক্সেলারেট করবে। সামেশন অফ এফ যেহেতু আছে এম এর একটা ভ্যালু থাকবে, এটা অ্যাক্সেলারেট করবে, অ্যাক্সেলারেট মানে ভেলোসিটি বাড়তেছে। এখন যদি আমি কোনো কারণে ফোর্সটাকে 0 করে দেই, সরি 0 করে দেই, এটা কিন্তু থেমে যাবে না, দেখা যাবে তাও এটা অবজেক্টটা চলতে থাকবে। যখন নেট ফোর্স 0 হবে তখন অবজেক্ট যেদিকে আছে, সরি এখন ফ্রিকশন হচ্ছে ওটাকে থামায় দিবে। যদি আমি এরপরে আমার ফোর্সটা সরায়ও নেই, আমি আবার দেখাই, দেখো এই অবজেক্টটা মুভ করা শুরু করছে,
এখন আমি যদি আমার ফোর্স 0 করি বলো তো কি হবে? থেমে যাবে। আমি যদি আমার ফোর্সটা 0 করি, দেখছো যে ফ্রিকশন তখনও কিন্তু আছে। ফ্রিকশন ওটার ভেলোসিটি আস্তে আস্তে কমায় আবার 0 করতেছে। এই ঘটনাটা কিন্তু ঘটে। আমি গাড়ির ইঞ্জিন বন্ধ করে দিলে কিছুক্ষণ পর কিন্তু গাড়ি যায় থেমে যায়। কে থামায়? ফ্রিকশন থামায়। আমি কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এই যে অ্যানিমেশনটা দেখাচ্ছি, এই অ্যানিমেশনটা হচ্ছে PHET অ্যানিমেশন নামে একটা ওয়েবসাইট আছে। এখানে গেলে তোমরা এই অ্যানিমেশনটা অ্যাকচুয়ালি দেখতে পারবা। ঠিক আছে? PHET অ্যানিমেশন। সো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা। আমরা কি তাহলে মোটামুটি যদি ক্লিয়ার থাকে আজকের ক্লাস এখানেই শেষ করব। কালকে আমরা এখান থেকে শুরু করব। এই অ্যানিমেশন দিয়ে আরো অনেক কিছু বোঝানোর মতো আছে। স্যার বলো। ক্লাস শেষ হওয়ার আগে আমার কোশ্চেন ছিল। হ্যাঁ, ওটা আমরা অফলাইনে ডিসকাস করব না, আমরা বাকিদের ছেড়ে দিব। ঠিক আছে? স্যার ফোন দিব আপনাকে? হ্যাঁ, ফোন দিও, ওটা বেটার হয়। ঠিক আছে? যদি অল্প কিছু কোশ্চেন থাকে আমরা আলাদা ডিসকাস করতে পারি। বাকিরা কি সবাই ক্লাস বুঝছো? সাউদা কি আছো ক্লাসে? জি ভাইয়া আছি। ক্লাস বোঝা গেছে? হ্যাঁ। আজকে একটু টাফ ছিল, আমরা নতুন নতুন কিছু জিনিসপত্র দেখছি, একটু টাফ ছিল, বাট আমি বলবো যে আগামী দিন আমরা যখন আবার এই অ্যানিমেশন নিয়ে কথা বলবো, গ্রাফ নিয়ে কথা বলবো, তখন এগুলো আরো ইজি হয়ে যাবে। ঠিক আছে? এবং এটার ফর্মুলা গুলাও দেখবো নেক্সট দিন। আরহাম আছো? আরহাম, আমরা এখনো ফ্রিকশনের ফর্মুলা কিন্তু দেখিনি, আমরা নেক্সট দিন ফর্মুলা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। সামিয়া মেহনাজ, তুমি কি বুঝতে পারছো আপু? আনমিউট করে কথা বলো। কোনো কথা নাই। আচ্ছা, সামিয়া মেহনাজ আছে? বুঝতে পেরেছি। ওকে, বুঝতে পারছো, গুড। স্নেহা আছো? স্নেহা, তাহসিন আবরার, বুঝতে পারছো? জি ভাইয়া। ওকে, তাজুন ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখি। তোমরা অনেকে অ্যাসাইনমেন্ট দিছো, আমি অলরেডি পাইছি প্রায় 12-13 জনের মতো অ্যাসাইনমেন্ট। বাকিরাও দিয়ে ফেলো, আমরা খুব তাড়াতাড়ি ওটার ফিডব্যাক গুলো দিয়ে দিব। ঠিক আছে? আর কোনো কিছু যদি না পেরে থাকো এটা আমি সলভ করায় দিব এখানে ক্লাসে, কোনো সমস্যা নাই। ওকে, সো অপসরা ক্লিয়ার এভরিথিং? জি ভাইয়া। জি ওকে, ভাইয়া। তাহলে আমরা আজকের ক্লাস এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়েনিং। ঠিক আছে? আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ।